আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাফির সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের লেকচার 5 শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা ইনশাআল্লাহ 16.2টা শেষ করে ফেলবো। তো তার আগে একটা কথা বলে নিই, তো লেকচার 4 এর পর লেকচার 5 আসতে একটু সময় লেগে গেছে। হ্যাঁ, তো এটার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তো কেন সময় বেশি লাগলো, তো মাঝখানে আসলে কুরবানি ঈদ চলে আসছিল, আর হচ্ছে তোমরা আবার ফিজিক্স থেকে অন্য একটা চ্যাপ্টার আমাকে ধরতে বলছিলা, তো আমি ওই চ্যাপ্টারটা আবার একটু বেশি টানতেছিলাম। আর হচ্ছে তারপরে আবার আমি আবার একটু নিজে অসুস্থ হয়ে গেছিলাম, তো এই কারণে ওভারঅল একটু লেট লাগলো। তো তোমরা যারা ধৈর্য নিয়েছিলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর অবশ্যই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো দেখো, লেকচার 5 আমরা শুরু করব। আমরা কিন্তু লেকচার 4-এ কিন্তু চতুর্ভুজ নিয়ে আয়ত নিয়ে কিন্তু বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের বই থেকে করে ফেলেছিলাম অনুশীলনী। তো আজকে আমরা দেখো তোমাদের বইয়ের উদাহরণ 11 থেকে আলোচনা করব। তো এটা হচ্ছে মেইনলি সামান্তরিকের। তো আমি তোমাদের হালকা একটু রিমাইন্ডার দিতে চাই যে সামান্তরিকের ক্ষেত্রে তোমাদের দুইটা কনসেপ্ট দেওয়া থাকে বইয়ে। সামান্তরিকের ক্ষেত্রে কয়টা কনসেপ্ট দেওয়া থাকে তোমাদের বইয়ে? ক্ষেত্রফল বের করার জন্য দুইটা কনসেপ্ট। এক হচ্ছে যে তোমাকে যদি সামান্তরিকের কি দিয়ে দেয় বলতো, ধরো যে তোমাকে সামান্তরিকের ভূমিটা দিয়ে দিচ্ছে, বুঝছো? ভূমি দেওয়া আর সামান্তরিকের তুমি উচ্চতা জানো, ঠিক আছে? তাহলে তুমি সামান্তরিকের ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারো। তখন এই পুরো এরিয়াটা, হ্যাঁ, যে কত এরিয়া এখানে দখল হচ্ছে, তাহলে সেটা হবে হচ্ছে এই ক্ষেত্রফলটা হবে হচ্ছে গিয়ে ভূমি ইনটু উচ্চতা, জাস্ট ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে? আর কিছু না। আর একটা ব্যাপার থাকতে পারে যে তোমাকে সামান্তরিকের অন্য কিছু দেওয়া থাকতে পারে। অন্য কিছু বলতে সামান্তরিকের হচ্ছে যে কোনো একটা কর্ণ দেওয়া। আমাদের সামান্তরিকে কিন্তু কর্ণ দুই রকমের হয়, একটা বড় কর্ণ আর একটা ছোট কর্ণ। তো যে কোনো একটা কর্ণ দেওয়া থাকবে, আর এখন এই কর্ণের বিপরীত শীর্ষ, তো অলরেডি এই দুটো শীর্ষ না নেওয়া যাবে না, তো এই কর্ণের বিপরীত শীর্ষ এইটাও বুঝাতে পারে, এটাও বুঝাতে পারে। তো বিপরীত শীর্ষ থেকে ধরে নাও নিচ্ছি আমি এই শীর্ষটা নিলাম, তুমি এটাও নিতে পারো, কোনো সমস্যা নাই। তো বিপরীত শীর্ষ থেকে আমি সেটার উপর লম্ব টানবো, ঠিক আছে? এই যে উচ্চতা, তো এই উচ্চতা বলতে বোঝানো হচ্ছে যে বিপরীত শীর্ষ থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা, আর এই কর্ণটা দেওয়া আছে ডি, তখন এই ক্ষেত্রফলটা আসবে হচ্ছে জাস্ট ডি ইনটু এইচ। এগুলা কেন হয়, এগুলা কিন্তু আমরা একদম প্রতিবেদন সহ দেখে আসছি এর আগের লেকচারে, তাই না? এর আগের লেকচারে আমি দেখে আসছি, ঠিক আছে? তুমি যদি এই শীর্ষ নিতে তাহলে শীর্ষ থেকে উচ্চতা দিয়ে এটা টানতে, ঠিক আছে? মানে লম্বটাই হচ্ছে কি আমাদের এখান থেকে যে লম্ব দূরত্বটা, এটা হচ্ছে উচ্চতা। তো এই হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বের করা মাত্র দুইটা সূত্র বইয়ে। তো আমাদের এগুলো দিয়ে ঘুরায় পেঁচে ম্যাথটা থাকবে। তো উদাহরণ 11 যেটা, যে একটা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো তোমাকে ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওকে, ভালো কথা। এখন একটা কর্ণ দেওয়া, তাও ভালো কথা। তো যেহেতু ক্ষেত্রফল আর কর্ণ দিয়ে দিচ্ছে, তাহলে অবশ্যই এইটাকে টার্গেট করছে তোমাদের বই। হ্যাঁ, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের এই 2 নম্বর সূত্রটাকে টার্গেট করছে। এখন বলা হচ্ছে যে কর্ণটির, যে কর্ণটা দেওয়া আছে এই কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে, তাহলে এই কর্ণের বিপরীত কৌণিক এটাও হইতে পারে, এটাও হইতে পারে। তো বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো আমি কি বললাম, যে এই লম্বের দৈর্ঘ্যটা আর কর্ণটা দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল পাই। এবার তোমাকে ক্ষেত্রফল দেওয়া, কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া, খালি এইচ বের করে নিতে হবে, ঠিক আছে? একদমই সিম্পল, তাই না? তাহলে তুমি কি করতে পারো, চিত্র এঁকে করতে পারো, চিত্র না এঁকেও করতে পারো। যেমন আমার অভ্যাস ছিল চিত্র এঁকে অঙ্ক করার, ঠিক আছে? কারণ চিত্র না আঁকতে পারলে ওইগুলাকে কল্পনা করাটা খুব টাফ হয়ে যায়, যে কি কি দেওয়া। এই যে ধরে নিচ্ছে যে কোনো একটা কর্ণ দেওয়া আছে, এই দেখো কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার, ধরো এই ডি ইকুয়াল টু হচ্ছে 24 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু, এটা হইতে পারে, এটা হইতে পারে, আমি ধরলাম এটা থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে, ঠিক আছে? এই হাইটটা কত সেটা বের করতে হবে। তো এই হচ্ছে এবিসিডি। তো তুমি লিখতে পারো যে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এটা কিন্তু দেওয়া আছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে 120 বর্গ সেন্টিমিটার, তাই না? আচ্ছা, একটি কর্ণ, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য ডি দেওয়া আছে 24 সেন্টিমিটার। খালি এই কথাটা লিখবা যে কর্ণটির বিপরীত কোন বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আমি লিখবো না, আমি কাট কপি করবো, ঠিক আছে? এই কথাটা
যে কর্ণটির এই কথাটা ধরে আমি লিখে নিচ্ছি যে কর্ণটির বিপরীত কোণের বিন্দু থেকে উক্ত কোণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই পিঙ্ক কালির অংশটুকু আমি লিখছি, ধরে নাও লিখে নিচ্ছি, ঠিক আছে। এই যে এই দৈর্ঘ্যটাকে আমি যে এইচ দিয়ে প্রকাশ করলাম, এই এইচটা হচ্ছে আমরা জানি না, তো তুমি লিখবা যে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়। এই যে ক্ষেত্রফল যেটা আসছে 120, এই 120 তাহলে কিভাবে আসছে, এই 120 আসছে হচ্ছে গিয়ে এই কর্ণের দৈর্ঘ্য আর এই যে এইচ এর গুণফলের মাধ্যমে, তাহলে ডি ইনটু এইচ। তাহলে এখান থেকে তুমি এইচটা পেয়ে যাবে। এইচ হবে কত বলো তো, 120 ডিভাইডেড বাই ডি। এই হলো 120 ডিভাইডেড বাই ডি এর মান কত, 24। ডি এর মান হচ্ছে 24, ঠিক আছে। এখন এটা তুমি দেখো তোমার ভাগটাক দিয়ে কত আসে। হ্যাঁ, আমার কাছে ক্যালকুলেটর আছে, তো 5 আসে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 5 সেন্টিমিটার। হচ্ছে একদমই সিম্পল, জাস্ট সূত্র দিয়ে অঙ্ক, কোনো চিন্তাও করতে হয় না যে আমার কি কি নাই, কি কি আছে, কিছু চিন্তা করতে হয় নাই, তাই না? ওকে, আমরা তাহলে নেক্সট অঙ্কটা করব। একটু দেখি যে স্ক্রিন ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে অনুশীলনী 7। অনুশীলনী বলতে আমরা তো চতুর্ভুজ আছি 16.2 এর উদাহরণ করার পরে আমরা এখন অনুশীলনী একটা অঙ্ক দেখি নিই, যে এখানে একটা সামান্তরিকের ভূমি উচ্চতা 3/4 অংশ। আচ্ছা, তার মানে ভূমি উচ্চতা 3/4 অংশ। উচ্চতা যদি x হয় তাহলে ভূমি হবে হচ্ছে 3/4, পুরোটার সাথে x গুণ। আচ্ছা, এরপর দেখো ক্ষেত্রফল। দেখো যেহেতু ভূমি আর উচ্চতা নিয়ে আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে এটা নিয়ে, তাহলে যে ভূমি আর উচ্চতা নিয়ে যেহেতু দেওয়া, তাহলে এইটা নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে। তো আমাদের এখনো দেখো ক্ষেত্রফলটা দিয়ে দিচ্ছে, তোমাকে জাস্ট এই ভূমি আর উচ্চতা নির্ণয় করতে হবে, কারণ ভূমি আর উচ্চতা পারফেক্ট ভাবে দেওয়া নাই, তাই না? তাহলে তুমি কিভাবে সলিউশন চিন্তা করবা, এটা তুমি চিত্র আঁকলেও আঁকতে পারো, না আঁকলেও আঁকতে পারো, জাস্ট সূত্র দিয়ে তো, তাই না? তো সূত্র দিয়ে তো কোনো মানে কনফিউশনের কিছু নাই, যে তোমাকে এই পুরো ক্ষেত্রফলটা দেওয়া, তো তুমি ধরে নিচ্ছ যে ভূমি উচ্চতার 3/4 অংশ। তো এই হচ্ছে উচ্চতা, এই হচ্ছে তুমি চিন্তা করলে হচ্ছে ভূমি। তো লেখো যে ধরি ভূমি হচ্ছে উচ্চতা 3/4 অংশ, তার মানে উচ্চতাকে ধরতে হবে আগে, তাই না? উচ্চতা হচ্ছে এক্স, এককটা খেয়াল করো তো, ক্ষেত্রফল হচ্ছে 363 বর্গমিটার দেখে এখানে অবশ্যই তাহলে মিটার দেবো, তাই না? মিটার, বর্গ সেন্টিমিটার হলে সেন্টিমিটার দিতাম। আচ্ছা, উচ্চতা এত, তাহলে তুমি বলো ভূমি কি হবে। প্রশ্নে বলেছিল ভূমি নাকি উচ্চতা 3/4 অংশ, তাহলে উচ্চতা মানে এক্স এর, উচ্চতা এর মানে এক্স এর 3/4 এত মিটার, মানে সুন্দরভাবে লিখতে পারো 3x/4 মিটার। তো তুমি উচ্চতা জানো, ভূমি জানো, এগুলাকে প্রতীক দিয়েও লিখতে পারো, যে এইচ, এই হচ্ছে বি। আবার তুমি জানো ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, তাই না? এই ক্ষেত্রফলটাও তুমি জানো। তো এটা তুমি কি লিখছো, লিখছো না, তোমাকে কত দেওয়া, 363 বর্গমিটার। আচ্ছা, তুমি দেখো সামান্তরিকের ক্ষেত্রফল তুমি ন্যাচারালি কি জানো, যদি ভূমি আর উচ্চতা জানা থাকে, জাস্ট এই দুটোর গুণফল। তো ভূমি মানে বি আর এইচ মিলিয়ে তো তোমার এই 363টা আসছে, এইখানেই বসাই দিলাম আমি, ঠিক আছে। তো এইখান থেকে তুমি তাহলে যে পরের লাইন এখানে করো, বি এর মান কত দেখো, বি এর মান হচ্ছে 3x/4, ঠিক আছে, 3x/4। ওকে, h এর মান কত, x, তাহলে x গুণ হয়ে 3x² হবে না, x গুণ হয়ে 3x² হইলো, ইকুয়াল টু হচ্ছে 363। এখন কি হবে বলতো, 4 যে এখানে গুণ হবে, 3 যে ভাগ হবে, অর্থাৎ জিনিসটা হবে হচ্ছে এরকম 363 ইনটু 4 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। তো এখন এটা ওভারঅল তাহলে তুমি একবারে ক্যালকুলেটরে মান বের করে নিতে পারো, কোনো সমস্যা নেই, একবারে ক্যালকুলেটরে এটা মানটা বের করে নিতে পারো। যেমন কিভাবে তুমি হচ্ছে বের করতে পারো যে 363 ইনটু 4 ডিভাইডেড বাই 3, এই মানটা কত আসছে, এটা একটা মান আসছে, এটাকে জাস্ট বর্গমূল করতে হবে, তো √, এই হচ্ছে आंसर 22, ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 22 মিটার। আর x এর পরিচয় কি ছিল বলতো, এই হচ্ছে আমাদের এই ক্ষেত্রটির মানে সামান্তরিক ক্ষেত্রের ভূমি। তা তুমি অলরেডি ভূমিটা পেয়ে গেছো, এই যে ভূমি পেয়ে যাও নাই, তুমি অলরেডি উচ্চতা x ছিল হচ্ছে উচ্চতা পেয়ে গেছো। উচ্চতা পেয়ে গেলে তাহলে তুমি একটু খুব মানে এখন জোর গলায় বলবা যে সুতরাং উচ্চতা হচ্ছে গিয়ে 22 মিটার। আর ভূমি তো হচ্ছে গিয়ে আমরা জানি হচ্ছে গিয়ে, দেখো আমরা একটা লিখে রাখছি যে ভূমি হবে হচ্ছে 3x/4,
দেখো 3x এর মান হচ্ছে যে 22/4 মিটার, এটা যা আসে, ঠিক আছে, এটা দেখো যা আসে। তো 3 × 22 ডিভাইডেড বাই 4, এটা আসে 16.5, এটা হচ্ছে 16.5 মিটার। তো এই হচ্ছে কি আমাদের এই সামান্তরিকের ভূমি আর উচ্চতার অ্যান্সার। আচ্ছা, তো এখন দেখো আমরা তোমাদের অনুশীলনীর 12 নম্বর প্রশ্নটা, সরি অনুশীলনী না, উদাহরণের 12 নম্বর প্রশ্নটা সলভ করব, ঠিক আছে। আচ্ছা 12 নম্বরটা সলভ করব, ঠিক আছে, খুব ভালো কথা। আর এটাকে যতগুলো পারো তুমি স্টার দিবা। এই অঙ্কটা ভালো করে দেখো, আমি এক্সপ্লেন করব। আর অনুশীলনীতে সেম ক্যাটাগরি একটা অঙ্ক পাবা, একটু চেঞ্জ বাট সেম ক্যাটাগরি অঙ্ক পাবা, ওইটা তোমরা করবা, ঠিক আছে। এইটা আমি তোমাদের একদম আস্তে আস্তে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। খুব 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো এখানে বলা হচ্ছে যে একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার। তো সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার ও 8 মিটার। তো এখানে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তো একটা বাহু 12 হলে অপোজিটটা 12, আর একটা বাহু 8 হলে অপোজিটটা 8 হবে, তাই না? এবং ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার। দেখো একটু সামান্তরিক আঁকো, একটা একটু কষ্ট করে একটা সামান্তরিক আঁকো। যে ধরো তুমি এখানে একটা সামান্তরিক আঁকো, তো এখানে সলিউশন শুরু করে দিচ্ছি। তো এই সামান্তরিকের একটা বাহুর দৈর্ঘ্য, এই যে এটা তুমি চিন্তা করলে 12 মিটার। আচ্ছা মিটার একক লিখছে, মিটারও লিখলাম, ঠিক আছে। তো এইটা 12 হলে এটাও 12 মিটার, কোনো সমস্যা নাই। আর হচ্ছে 8 মিটার মানে বোঝাচ্ছে যে এইটা, ঠিক আছে, এই যে এইটা 8 মিটার, এটা 8 মিটার হলে এটাও 8 মিটার, ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা তো সামান্তরিকের জানি দুইটা কোণ তৈরি হয়, একটা হচ্ছে দেখো এই যে এই কোণ, একটা হচ্ছে এই কোণ, একটা বড় একটা ছোট। তো প্রশ্নে কি বলছে, প্রশ্ন বলছে যে ক্ষুদ্রতম কোণটি 10 মিটার। তো স্বাভাবিক ক্ষুদ্র কোণটা এটা না, চিত্রে আমার চিত্র অনুসারে ক্ষুদ্র হচ্ছে এইটা। তো আমি একটু দেখাই দিই, এই হচ্ছে ক্ষুদ্রতম কোণটা, দেখো এই যে এইটা প্রশ্নে দেওয়া আছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে। তোমাকে দেওয়া আছে কি এই দৈর্ঘ্যটা হচ্ছে কি 10 মিটার, সমস্যা নেই, খুব ভালো কথা, এটা 10 মিটার। এখন প্রশ্ন হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য কত। অপর কর্ণ বলতে কি বোঝাচ্ছে, এই যে এইটা, ঠিক আছে, এই যে এইটা। আমি যদি একটু সামান্তরিকের নামকরণ করি যে এ বি সি ডি, তোমার প্রশ্ন হচ্ছে এসি এর মান কত, মানে এই চিত্র অনুসারে। হ্যাঁ, তোমার তো ফ্রিডম, তুমি চাইলে এটাকে এ দিতে পারতা, এটাকে বি দিতে পারতা, সি দিতে পারতা। আমি আমার মতন করে নাম দিছি, আমার দেওয়া নাম অনুসারে এই যে বড় কোণটা হচ্ছে এসি, আর এই এসি কে খুঁজে বের করতে হবে এসির দৈর্ঘ্যটা হচ্ছে কত। এরকম ক্যাটাগরি একটা ম্যাথ তোমরা করছো 16.1-এ। ওই যে একটা বিন্দু থেকে দুইটা রাস্তা এরকম কোণ করে গেছিল, পার্টিকুলার টাইম পরে দুই বন্ধুর মধ্যবর্তী দূরত্বটাকে খুঁজে বের করা লাগছিল, করছিল না এরকম অঙ্ক 16.1-এ, তাই না? অনুশীলনের মধ্যে কিন্তু আসছে, আমি কিন্তু করাই দিচ্ছি। ওই অঙ্কটা করে থাকলে এটা তোমাদের জন্য বোঝা একদমই সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হয়ে যাবে? তো এসি কে যে খুঁজে বের করতে হবে, একটু ভালো করে খেয়াল করো। তুমি কিন্তু এই যে এসি খুব সহজে বের করতে পারতা, এটা যে সামান্তরিক না হয় আয়ত হতো যদি, তাহলে তো আয়ত হলে তো প্রত্যেকটা কর্ণই আবার সমান হয়ে যেত। বাট একটু খেয়াল করো, তোমার কাছে এসি কে খুঁজে বের করতে হবে, বুঝতে পারতেছি। আর একটু অফিসিয়াল কথাবার্তা গুলো লেখা লাগবে, ওইগুলা নিচের মতন লিখবা, আমি না লিখবো না, নিচের মতন তোমরা লিখলেই হবে। কি অফিসিয়াল কথা বলি, যে বলবা যে ধরি এবিসিডি একটি সামান্তরিক, যেখানে এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 12 এবং বিসি ইকুয়াল টু এডি ইকুয়াল টু 8 মিটার। নিজের মতন লিখবা, একদম নিজের মতন লিখবা, এটুকু বলে দিবা। তারপর বলবা যে কর্ণ বিডি ইকুয়াল টু 10 মিটার, ক্ষুদ্রতম কর্ণ আমাদের এখানে বিডি। এখন এসি ইকুয়াল টু ওয়াট, এটুকু তোমরা নিজেরা লিখবা। কি বলছে এগুলো লিখবা না, এগুলো এক একদিন তুমি এক এক রকম ভাবে লেখো, কোনো সমস্যা নাই, কোনো মুখস্থ না। যে এবিসিডি একটা সামান্তরিক, যেখানে এবি ইকুয়াল টু সিডি বা এবি ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু 12 মিটার, বিসি ইকুয়াল টু হচ্ছে এডি হচ্ছে 8 মিটার। আর চিত্র অনুসারে আমাদের ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে বিডি, বিডি ইকুয়াল টু হচ্ছে এটা প্রশ্নে দেওয়া যে 10 মিটার। এখন আমাকে এসি খুঁজে বের করতে হবে, এটা লিখবো না যে এসি খুঁজে বের করতে হবে, লিখবো যে এসি ইকুয়াল টু ওয়াট। আচ্ছা এখন হচ্ছে আমাদের মেইন টাস্ক, এসি কিভাবে বের করতে পারি। তো এই যে এসি জিনিসটা যদি খেয়াল করো, এসি যে এভাবে আসছে এ সি, তো তোমার কাছে এই ডাটাটুকু আসছে আপাতত। এই যে দেখো, এই একটা ত্রিভুজ নিয়ে চিন্তা করো, এ বি সি যে ত্রিভুজটা, তো তুমি জানো এইটা 12 আর এটা হচ্ছে 8। সামহাউ ওই যে আমাদের ওই বিন্দুটার মতো হয়ে গেছে না, যে এখান থেকে দুইটা বিন্দু এদিকে চলে গেছে। ওই অঙ্কটাতে তোমাদের একটা বেনিফিট ছিল বলতে কি, তুমি ওই অঙ্কটাতে জানতেছিলা বা জানা ছিল যে এখানে কোনটা কত ছিল, এই অ্যাঙ্গেলটা কত ছিল, এটা তুমি জানতা।
এই অ্যাঙ্গেলটা জানা ছিল দেখে তুমি কিন্তু এই যে এটাকে এইদিকে বর্ধিত করছিলা, ওইখান থেকে এটার উপর লম্ব টানছিলা। তাহলে লম্ব টানের লাভটা কি হলো, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। দেন আমরা কি করছিলাম মনে পড়ে, এই যে এখানে কিন্তু একটা ছোট সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যায়, ছোট একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। আমরা যার এই বাহুটাকে জানি 8, এই কোণটা জানি বিধায় 180 থেকে বিয়োগ করে এই কোণটা পেয়ে যেতাম। দেন ত্রিকোণমিতির হেল্প নিয়ে আমি এই বাহুটাকে বের করতাম আর এই বাহুটাকে বের করতাম। বের করার পর দেখো আমাদের কাছে অঙ্কটা সহজ হয়ে যেত, যে আমরা তাহলে এখন এই পুরা বাহুটাকে জানি, যে এটার সাথে এক্সট্রা গেটিস যোগ করতাম। গেটিস মানে আসলে এটা কেমন একটা ওয়ার্ড, এক্সট্রা একটা জিনিস যোগ করে দিচ্ছি, ঠিক আছে। আর এই বাহুটাকে যেহেতু বের করে ফেলছি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, দেন পিথাগোরাসের সাহায্যে এটা বের করে ফেলতাম। এই অঙ্কটাও কিন্তু কিছুটা ওইরকম, পুরাপুরি না। কিছুটা ওইরকম পুরাপুরি না বলতে কি বোঝানো হচ্ছে, খুঁজে যেটা বের করতে হবে সেটা কনসেপ্টটা সেম। যেটা খুঁজে বের করতে হবে যে এটা এদিকে গেছে, এটা এদিকে গেছে, তুমি এটা জানো 12, এটা জানো হচ্ছে 8, তাই না? 12 আর 8, তোমাকে এই যে এইটাকে খুঁজে বের করতে হবে, তাই না? বাট এই অ্যাঙ্গেলটা দেওয়া নাই। এবার এটা হচ্ছে সমস্যাটা, এই অ্যাঙ্গেলটা যদি আমরা সামও জেনে ফেলতাম তাহলে তো খুঁজে বের করা যেত। এই অ্যাঙ্গেলও তোমরা বের করতে পারবা, আরো বড় হইলে ইন্টারমিডিয়েট রুট আস্তে আস্তে এগুলো বের করা শিখে যাবা। বাট এখন যতটুকু আমাদের নলেজ আছে সেই নলেজ থেকে আমরা এটা কিভাবে সলভ করতে পারি, ঠিক আছে? আমাদের নলেজ থেকে এটা আমরা এখন কিভাবে সলভ করতে পারি। তো যে লাও সেই কত, আমরা এটাকে সমকোণী ত্রিভুজ দিয়ে চিন্তা করব, যে এইখানে বর্ধিত করব, এখানে বর্ধিত করব, ঠিক আছে? বর্ধিত করার পরে আমরা হচ্ছে ট্রাই করব যে সামহাউ যে এই এক্সট্রা এই জিনিসটাকে খুঁজে বের করা যায় কিনা, এক্সট্রা এই জিনিসটাকে খুঁজে বের করা যায় কিনা, আর এই জিনিসটাকে খুঁজে বের করা যায় কিনা। জানতে পারলেই তারপর আমরা আবার সেই এইটা একটা বাহু, এটা একটা বাহু, পুরোটা একটা সমকোণী ত্রিভুজ সলভ করব। এখন কথা হচ্ছে হাউ, আমি কিভাবে এই এক্সট্রা জিনিসটাকে খুঁজে বের করতে পারি, বুঝতে পারছো? আমি কিভাবে এই এক্সট্রা জিনিসটাকে খুঁজে বের করতে এখানে পারি। তোমাদেরকে আমি এখানে একটা বিষয় একটু হেল্প করতে পারি, যে সবার আগে তুমি আগে এইটাকে একটু ট্রাই করো তো, এইটা পাও কিনা। এখন কথা হচ্ছে এইচ দিলাম না, একটু দেখো আস্তে করে, এখানে ব্যাক আসো, এখানে কি ব্যাক আসবে, একটু ব্যাক করো। দেখো আমি যদি এই যে আমি কি খুঁজতেছি, যে এটাকে এখানে বর্ধিত করব, এই ধান্দায় আসছি, আর এটাকে আবার এদিকে বর্ধিত করব, এই ধান্দায় আসছি আমি, তাই না? একটু খেয়াল করো, এই যে এইটা, এই যে এইটাকে দেখো, এইটাকে আমি যদি এভাবে সরাইও কোনো একটা জায়গায়, হ্যাঁ দেখো উচ্চতা কিন্তু উচ্চতাই থাকবে। দেখো এটা যে হাইট নির্দেশ করতেছে না, এটাকে কিন্তু আমি এরকম কি করতে পারি বলতো, এই সব জায়গায় কিন্তু এরকম মুভ করাইতে পারি। মানে দেখো এটা কি ত্রিভুজের জাস্ট এই বিপরীত বাহু থেকে এই বিপরীত বাহুর জাস্ট মধ্যবর্তী দূরত্ব, জাস্ট মধ্যবর্তী দূরত্ব, জাস্ট মধ্যবর্তী দূরত্ব, তাই না? জাস্ট মধ্যবর্তী দূরত্বটা, ঠিক আছে, ভালো কথা, এটা আমরা করতে পারি। এখন কথা হচ্ছে এটা কি হবে, এটা করে এই হাইটটা দিয়ে আমাদের কি হবে। তো একটু খেয়াল করো যে এখানে যে হাইটটা যে দিলাম, হ্যাঁ এখানে যে হাইটটা আমরা দিলাম, এই হাইটটা আমি যদি এখানে সরাই আনি, আমি কিন্তু এখানেও দেখাইতে পারি। এখন কথা হচ্ছে এই হাইটটা আমি কি করব, তো এখানে দেখা আমার লাভটা কি হইলো। তো তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, তুমি এই যে এইখানে এ বি ডি, এইটা কিন্তু একটা ত্রিভুজের শেপে আছে, কি আছে, এ বি ডি, এ বি ডি, এটা কিন্তু একটা ত্রিভুজের শেপে আছে। আবার কেমন ত্রিভুজ, আমাদের ত্রিভুজ সামান্তরিকের অর্ধেক, এটা আমাদের সামান্তরিকের অর্ধেক, তাই না? ওকে, তাহলে সামান্তরিকের যেহেতু অর্ধেক, আমরা এই হাইটটা কিন্তু, যেহেতু আমরা দেখো এই ত্রিভুজে দেখো এই বাহুকে চেনো, এই বাহুকে চেনো, আর এই বাহুটা হচ্ছে টোটাল 10, তিনটা বাহুকে জানো, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি, তাই না? খুব ইজিলি ক্ষেত্রফলটা বের করতে পারি, যে পরিসীমার সাহায্যে, যে অর্ধ পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার পর তাহলে তুমি এইটা বের করতে পারবা, যে ডি থেকে ধরো এখানে লম্ব টানছে, যেটা নাম দিচ্ছি ই, ডিই, আর এই যে এটাকে ধরো নাম দিচ্ছি এফ, সি এফ, এটা একই দৈর্ঘ্য হবে, ডি এর দৈর্ঘ্য সি এফ এর দৈর্ঘ্য একই হবে, বুঝা গেছে? ডিই এর দৈর্ঘ্য সি এফ এর দৈর্ঘ্য কি হবে, একই হবে। এখন কথা হচ্ছে যে তুমি যদি পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারো, তুমি ওই ক্ষেত্রফলটা ধরো কথা কথা তুমি একটা ক্ষেত্রফল পাচ্ছ, হ্যাঁ ক্ষেত্রফল তুমি ডেল দিয়ে প্রকাশ করলাম, একটা মান পাবা। এটাকে কিন্তু আবার তুমি এই ত্রিভুজের দেখো এটাকে ভূমি চিন্তা করতে পারো, আর যেহেতু এখানে লম্ব টানছো, আমি কি বলছি যে বিপরীত শীর্ষ থেকে লম্ব টানলেই সেটা উচ্চতা নির্দেশ করে, তাহলে তুমি এটাকে কিন্তু আবার হাফ ইন্টু এই যে ভূমি
ইনটু এই যে এই উচ্চতা অর্থাৎ ডি দিয়ে প্রকাশ করতে পারবা। এখান থেকে তাহলে দেখো এই মান তো জানো, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা থেকে ডিইটা ইজিলি তুমি পেয়ে যাবা। এখান থেকে কি পেয়ে যাবে, ডিইটা পেয়ে যাবে। তাহলে এই যে আমাদের মেন টার্গেট কিন্তু হচ্ছে সমকোণী ত্রিভুজ এসিই, আমি এটা পেয়ে যাব। আবার খেয়াল করো, আমি যখন এটা পেয়ে যাব আমি কিন্তু এখান থেকে লম্ব টানছি, আমি যখন এটা পেয়ে যাব আমি কিন্তু এখান থেকে লম্ব টানছি। এই যে এই ছোট সমকোণী ত্রিভুজে দেখো একটা বাহু জানি, আরেকটা বাহু জানি, বিএফ ও আমি জেনে যাব পিথাগোরাসের সাহায্যে। পিথাগোরাসের সাহায্যে যখন আমি বিএফ জেনে যাব তাহলে দেখো আমি পুরো এটা জানি, এটা জানি, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি বের করতে পারবো। বুঝতে পারছো কনসেপ্টটা? আই হোপ তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো। তাহলে এখন আমি কি করব, এই যে পিঙ্ক কালি দিয়ে যে ত্রিভুজটা দেখতে পারতেছি, আমরা এখন ত্রিভুজ ওইটার ক্ষেত্রফল বের করব, যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল যে বের করব তার আগে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা তিনটা বাহু জানি পরিসীমার সাহায্যে বের করব, তাই না? তাহলে এটার অর্ধ পরিসীমা দেখো, অর্ধ পরিসীমা ধরো এটাকে আমরা কি দিয়ে লিখি, এস দিয়ে লিখি নরমালি। 2s মানে বোঝায় তিনটা বাহুরই যোগফল। তো 12, 10 আর 8 এর যোগফল। তো 12, 10 আর 8 এর যোগফল অর্ধ পরিসীমা মানে ডিভাইডেড বাই 2। তাহলে কত আসছে দেখো তো, 12 প্লাস 10 প্লাস 8 ডিভাইডেড বাই 2 করলে আসছে 15। এটা করলে কত আসে, 15। একক কি দিবা, এগুলো একক কি দেওয়া ছিল, 12 মিটার 8 মিটার, তাহলে এটার একক আসবে মিটার। তাহলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। এই অর্ধ পরিসীমা থেকে আমরা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বের করব। কিভাবে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে লিখবা বর্গ একক, যেহেতু আমরা এখনো মান বসে নেই, বর্গ একক আমার জায়গা হলো না, লিখলাম না। এখন এস এর মান হচ্ছে 15, তাহলে এই হচ্ছে 15 ইন্টু 15 মাইনাস, এখন প্রত্যেকটা বাহু একবার করে বিয়োগ করে দিবা, একবার 12, একবার 10, একবার 8 বিয়োগ হবে। তো 15 থেকে একবার 12 বিয়োগ হবে, 15 থেকে একবার 10 বিয়োগ হবে, 15 থেকে একবার 12, 10, 8, 8 বিয়োগ হবে। এত বর্গ মিটার হয়ে যাবে। এখন তুমি এটা ডিরেক্ট ক্যালকুলেটর থেকে মানটা বের করে নিয়ে বসে দাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ডিরেক্ট ক্যালকুলেটর থেকে মান বের করে বসে দাও। যে রুট ওভার 15 ইন্টু 15 মাইনাস, প্রথম বাহুটা হচ্ছিল 15, 12 ধরছি আমরা, ইন্টু 15 মাইনাস 10 আর 8 বিয়োগ করবো, 10 ভুল করা যাবে না, ভুল করা যাবে না, ইন্টু 15 মাইনাস 8, কোনো প্রকারের ভুল করা যাবে না, ঠিক আছে না? তো 15 মাইনাস 8, 15 মাইনাস 10, 15 মাইনাস 12 ইন্টু 15, ঠিক আছে, কত আসছে आंसर 15√7। আচ্ছা এটা লিখে দিই, ঠিক আছে, 15√7। এত বর্গ কি হবে বলতো, এত বর্গ মিটার হবে, ঠিক আছে, এত বর্গ মিটার। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল জেনে আমাদের কি উদ্ধার হইলো, উদ্ধার হবে কি, আমরা এখন আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি, এটা হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা মানে ডিই, তাই না? তাহলে আমরা এখন লিখবো কি, যে আবার এই যে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আমরা পাচ্ছি, আবার এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলকে এভাবে লেখা যায়, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, হাতের লেখা ইগনোর করো, হ্যাঁ, এই ক্ষেত্রফল কিভাবে লেখা যাবে, হাফ ইনটু ভূমি। খেয়াল করো দেখো এই ত্রিভুজের ভূমি কি, এবি না? ভূমি হচ্ছে এই যে পুরো এবি, আর উচ্চতাকে লিখবো ডিই। আর এই যে এটা এবিডি এর ক্ষেত্রফল কত আসছে আমাদের, দেখো তো, এই এবিডি এর ক্ষেত্রফল আমাদের আসছে হচ্ছে 15√7। এই হচ্ছে 15√7 ইকুয়াল টু হচ্ছে কি হাফ ইনটু এবি। এবি এর মান কিন্তু আমরা জানি, এবি এর মান হচ্ছে 12, এবি এর মান হচ্ছে 12 ইনটু ডিই। ডিইটা আমরা এখন পেয়ে যাব, এটা হচ্ছে কিন্তু আমাদের পুরো সামান্তরিকের উচ্চতাটা। আর আমি কি বলছি, এই যে এই উচ্চতা কিন্তু এই যে ঘুরে ফিরে সিএফই, তাই না? ওকে, তো দেখো তো আমরা কি শুধু ডিই কে কি লিখতে পারি, এই 2 এসে গুণ হবে, 12 এসে ভাগ হবে, অর্থাৎ 15√7 ইনটু 2, 2 এসে গুণ হলো আর 12 এসে এখানে ভাগ হবে, এই হবে হচ্ছে আমাদের ডিই। তাহলে আমরা ফাইনালি শুধুমাত্র ডিই কে কি লিখতে পারি, ডিই কে আমরা কি লিখতে পারি, এটাও তুমি ক্যালকুলেটর থেকে ডাইরেক্ট মানটা বের করে নাও, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে 15 ইনটু √7, 15 ইনটু √7 ইনটু 2 ডিভাইডেড বাই 12,
তো এটা আসলে আমাদের 6.61 এর মতন, বা তুমি চাইলে যে এইভাবে লিখতে পারো। আচ্ছা আমরা 6.61 নিয়ে নিই, 6.61 এত মিটার। আর এই যে ডিই মানেই হচ্ছে আমাদের সিএফ, বুঝে গেছে? এটাই হচ্ছে আমাদের সিএফ, এটা লিখতে পারো যে এটি হচ্ছে আমাদের সিএফ। তো দেখো আমরা ওভারঅল এই যে এই এসি যে বের করবো মাথায় রাখছি, কিন্তু এসি বের করতে গেলে আমার এই যে পুরাটা এই যে এই পুরাটাকে যদি সমকোণী ত্রিভুজ চিন্তা করি যে এসিএফ, তাহলে এটা লাগবে, এটা বের হয়ে গেছে। এখন আমার লাগবে হচ্ছে এই পুরা এএফ, আমি খালি এ বির মান জানি 12 বাট বিএফ জানি না। এই বিএফ আবার আমরা বের করবো যে ত্রিভুজ, আমরা কি করছি দেখো, এই যে এটা বর্ধিত করে ওই সি থেকে তো লম্ব টানছি, তাই না? তাহলে হচ্ছে এখন গিয়ে আমরা কি করতে পারি, আমরা এই যে ছোট যে লম্ব টানছি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যে বিসিএফ একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আমরা এটা লিখবো যে ত্রিভুজ বিসিএফ সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি হবে বলতো, লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার। তো ডাইরেক্টও লিখতে পারো যে আমরা তো অলরেডি বিএফ কে খুঁজতেছি, তাহলে বিএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার, যে বিএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার ইকুয়াল টু হবে গিয়া হচ্ছে আমাদের এই বিসি স্কয়ার, তাই না? এটা হবে কি বিসি স্কয়ার। তো একটু খেয়াল করো, তুমি সিএফ এর মান জানো 6.61, তো তোমার তো লাগবে শুধু বিএফ স্কয়ার, তাহলে এটা লেখা যাবে বিসি স্কয়ার, এটা যে বিয়োগ করে দাও সিএফ স্কয়ার, তাই না? তাহলে শুধুমাত্র বিএফ কি লেখা যাবে, এটাকে বর্গমূল করতে হবে, তাই না? এটা তো বর্গে আছে, তাহলে বর্গমূল করতে হবে। তাহলে এই হচ্ছে বিসি স্কয়ার মাইনাস সিএফ স্কয়ার। এখন দেখো তুমি বিসি এর মান বসাও, দেখো বিসি এর মান চিত্রে 8 মিটার মানে 8 স্কয়ার, 8 স্কয়ার মাইনাস এটা কত 6.61, 6.61 এর স্কয়ার, তাহলে কত আসে দেখো, কত আসে? এটা আসে কি আমাদের 8 স্কয়ার মাইনাস 6.61, 6.61 এর হোল স্কয়ার। তো এটা আসে 4.5, 4.5 লেখা যায়, তাহলে 4.5 মিটার। আমরা যেহেতু এখানে দশমিকের পরে কিন্তু ডিজিট বাদ দিচ্ছি, ফাইনালে অ্যানসার, ফাইনাল যখন অ্যানসারটা লিখবো তখন আমরা লিখবো প্রায়, ঠিক আছে? তখন আমরা প্রায় কথাটা লিখে দেব। তাহলে দেখো আমরা এই যে এখন এটাও জানি, বিএফও জানি, সিএফও জানি, তাহলে এখন আমরা এই যে আমাদের মেন ত্রিভুজ নিয়ে এখন আলোচনা করবো, যে ত্রিভুজ এসিএফ সমকোণী ত্রিভুজ, তাই না? যে সমকোণ এখানে এই যে এসিটা আমরা এখন বের করতে পারবো, এটাকে অতিভুজ ধরে। তো এখন আবার আমরা লিখবো যে ত্রিভুজ এসিএফ সমকোণী ত্রিভুজ হতে, ঠিক আছে? এই সমকোণী ত্রিভুজ হতে এখন আমরা কি করতে পারি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি এসি স্কয়ার ইকুয়াল টু একা অতিভুজ একা, যে তোমার ওকে লাগতো তো এসি কে লাগতো, এজন্য ওকে একা লিখছি, হবে কি এ এফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার, যে পুরোটা এ এফ নিতে হবে, তাই না? এ এফ স্কয়ার প্লাস এই যে সিএফ, এই যে দেখো সিএফ এর স্কয়ার। এখন মজার বিষয়টা কি, তাহলে এসি ইকুয়াল টু কি লেখা যাবে, বা চিহ্ন দিয়ে রুট করে দেবো, তাই না? যে এ এফ স্কয়ার প্লাস এই যে সিএফ, সিএফ স্কয়ার লিখতেছি, সিএফ হোল স্কয়ার, বাট সিএফ টাকে আমরা কিভাবে লিখতে পারি, সরি সিএফ না, সিএফ না, সিএফ তো একাই, এই যে এএফ স্কয়ারটাকে, হ্যাঁ এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো দেখো বুঝবো, আমি একটু ডাইরেক্ট লেখা ট্রাই করতেছি, এএফ স্কয়ার, তাই না? এই যে এএফ, এটাকে আমরা একটু ডাইরেক্ট এখনই লিখে দিই, এটা আসলে হচ্ছে এবি, এটা আসলে হচ্ছে এবি আর বিএফ এর যোগফল, এবি প্লাস বিএফ। এএফ মানে হচ্ছে এবি প্লাস বিএফ, দেখো তো একটু ভাবে লিখলে বুঝবা না? এখন আমার পুরো এএফ এর বর্গ লাগবে, বাট এএফ মানে কি, এবি আর বিএফ এর যোগফল, তো এভাবে লিখছি যে এএফ মানে হচ্ছে এবি আর বিএফ এর যোগফল। এখন কথা হচ্ছে দেখো যে প্রত্যেকটা মান জানো, এবি মান হচ্ছে 12, এবি মান হচ্ছে কত 12, তাহলে এই হচ্ছে 12 প্লাস বিএফ, বিএফ এর মান এই দেখো কষ্ট করে বের করছো 4.5, 4.5 এর হোল স্কয়ার প্লাস সিএফ এর মান দেখো তোমার বের করে, যে সিএফ হচ্ছে 6.61, তাহলে 6.61 এর হোল স্কয়ার। এইটা ডাইরেক্ট ক্যালকুলেটর থেকে বের করে, এটা তোমার অ্যানসার, ডাইরেক্ট ক্যালকুলেটর থেকে বের করো, এটাই তোমার হবে অ্যানসার। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 12 প্লাস 4.5, 12 প্লাস 4.5, 12 প্লাস 4.5 এর হোল স্কয়ার প্লাস 6.61, 6.61 এর হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের আসে 17.7
দুইটা ডিজিট নিয়ে নাও, 17.77 নিয়ে নাও, সমস্যা নেই। 17.77 মিটার। এই যে একটা কথা বলছিলাম, প্রায় এই কথাটা লিখে দিও। দেখো অনেক কাহিনী করার পর আমাদের ফাইনালি বড় কর্ণটা চলে আসে। মানে একটা কর্ণ দেওয়া ছিল, আমরা আরেকটা কর্ণকে খুঁজে বের করছি, বুঝছো? আরেকটা কর্ণকে আমরা খুঁজে বের করছি। স্টেপ যদি আমি কথা বলি, স্টেপ কিন্তু খুব সিম্পল। যে তুমি আগে দেখবা যে আচ্ছা এসি কে খুঁজে বের করতে হবে, তাহলে যে লম্ব টানবা, বর্ধিত করবা, তাহলে তোমাকে এই সমকোণী ত্রিভুজটার সব জানতে হবে। প্রথম স্টেপ হচ্ছে এটা। তো তোমার এই সমকোণী ত্রিভুজের এতটুকু জানো, একটুকু বের করতে হবে, একটুকু বের করতে হবে। এখন আমাদের যেহেতু এই কোণটা দেওয়া নাই, তাহলে এবার আমরা কোণ ছাড়া বের করব। তো সবার আগে তুমি টার্গেট করবে এই উচ্চতাটাকে কিভাবে বের করা যায়। আগে এটা বের করতে পারবে না। তো তুমি আগে দেখবা যে বিএফ বের করা, মানে এটা বের করার কোনো অপশন আছে কিনা। অ্যাঙ্গেল জানলে বের করা যেত, বাট অ্যাঙ্গেল জানি না, বের করা যাচ্ছে না। বাট এই যে এটা কিন্তু বের করা যাবে কিভাবে। আমরা এই হাইটটা, আমরা যে ওইখানেও লম্বটা নিই একই হাইট, তো সুন্দর মতন এই বাহু এই বাহু এই বাহু জানি, এটা একটা ত্রিভুজ চিন্তা করা যায় এতটুকুকে। এই ত্রিভুজটার হচ্ছে আমরা 3টা বাহু জানি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। আবার ওই ত্রিভুজের এটাকে যদি আমরা ভূমি চিন্তা করি, আর এটা যেহেতু উচ্চতা, ত্রিভুজের উচ্চতা সামান্তরিকের উচ্চতা একই উচ্চতা, তাহলে আমরা ওই ক্ষেত্রফলের কনসেপ্ট খাটায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকে এই উচ্চতাটা বের করতে পারবো। ওইটাই করা হয়েছে, তাই না? আমরা যে প্রথমে ত্রিভুজ এবিটি এর ক্ষেত্রফল বের করছি অর্ধ পরিসীমার কনসেপ্টে, তাই না? এরপরে হচ্ছে গিয়ে ওই ক্ষেত্রফলটাকে আবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকে উচ্চতা বের করে ফেলছি। এইটা বের করে ফেলতে পারলে তোমার অঙ্ক শেষ। এটা বের করে ফেলতে পারলে অঙ্ক শেষ। কেন? কারণ এটা মানে এটা। আবার দেখো এখানে সমকোণী ত্রিভুজ পিচ্চি, পিচ্চি সমকোণী ত্রিভুজের এই বাহু জানো, পিথাগোরাস তোমাকে শিখিয়ে গেছে আরেকটা বাহু কিভাবে বের করতে হয়। তো ওই কনসেপ্টটা হচ্ছে কি, আমরা এই পিচ্চি সমকোণী ত্রিভুজেরও আরেকটা বাহু বের করে ফেলছি। তাহলে এইটা যখন বের করা হয়ে গেছে, এই বড় সমকোণী ত্রিভুজে দেখো তুমি এই বাহুকে জানো, এই পুরা বাহুর দেখো একটুকু প্লাস একটুকু করলে পুরা বাহুটা হয়ে যায়। আবার সমকোণী ত্রিভুজের কনসেপ্ট খাটা এটা বের করে ফেলছি। বলো কঠিন ছিল? কঠিন না, জাস্ট স্টেপ গুলো একটু ফলো করলেই হবে। তাহলে দেখো তো, তোমাকে যদি এরকম কোন সব সময় যে একটা সামান্তরিক দেওয়া থাকে, হ্যাঁ, সব সময় যদি মনে করো এরকম একটা সামান্তরিক দিয়ে প্রত্যেকটা বাহু দিয়ে দিল, কথার কথা ধরো এটা হচ্ছে 25 সেন্টিমিটার, এটা হচ্ছে 25 সেন্টিমিটার, এটা ধরো হচ্ছে 18 সেন্টিমিটার, এটা 18 সেন্টিমিটার। তো তোমাকে যদি এই কর্ণটা দিয়ে দেয়, তাহলে বলো এখন তুমি এই যে এই বড় কর্ণটা বের করতে পারবে না? বলো তো, বড় কর্ণটা বের করতে পারবে না? সেম কনসেপ্টে তুমি এটাকে বর্ধিত করবা, এখানে করবা, এটাকে আগে খুঁজে বের করবা। তোমাকে তো এটা দিয়ে দিবে, তাই না? এইটা দিয়ে দিবে, কথা কথা লিখলাম আমি, ধরো হচ্ছে ভাগ, ঠিক আছে? তো এইটা যেহেতু দিয়ে দিছে এই একটা কর্ণ, দেন এই ত্রিভুজের কনসেপ্ট থেকে এই উচ্চতাটা বের করবা, এই উচ্চতা তুমি এখানে সেম ধরবা, পিথাগোরাসের কনসেপ্ট থেকে তুমি এটা পেয়ে যাবা, দেন হচ্ছে তুমি ওভারঅলটা পেয়ে যাবা। বুঝতে পারছো? ওভারঅল তুমি জিনিসটা পেয়ে যাবা। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। দেখো এই অঙ্কটা যদি বুঝো, তাহলে তোমাদের অনুশীলনীর যে অঙ্কটা, অনুশীলনীতে যেটা আছে, অনুশীলনীতে এই যে এটা অনুশীলনী 9 নম্বর অঙ্কটা, এটা তোমরা একটু করে দেখাবা। এটা যদি করে না দেখাইতে পারো, এই যে বুঝাই দেওয়ার পরও, তাহলে তো আমি ব্যর্থ টিচার, বুঝছো? অভিজ্ঞতা ব্যর্থ। এটা যদি না করে দেখাতে পারো, এখন যে একটা সামান্তরিকের বাহু দৈর্ঘ্য একটা 30 আর একটা 26, হ্যাঁ, এখন বলা হচ্ছে যে ক্ষুদ্রতম কর্ণটি 28, একটা দাও, এখন আরেকটা কর্ণ বের করতে হবে, অপর কর্ণ, এটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এটা করে দেখাতে হবে, নাহলে আমি অনেক কষ্ট পাবো, অনেক কষ্ট পাবো। ওকে, তো উদাহরণ, এটার পর আমরা এখন 13 নম্বর উদাহরণটা করব, যে একটা রম্বসের ক্ষেত্রফল কিভাবে বের করে। রম্বসের জন্য তোমাকে জাস্ট দুইটা কর্ণ দেওয়া থাকে, তাই না? রম্বসে তোমাকে জাস্ট দুইটা কি দেওয়া থাকে? কর্ণ দেওয়া থাকে। আমি তোমাকে বলছিলাম যে রম্বসের ট্রাই করবা যে কিভাবে জিনিসটা আসছিল, আমি কিন্তু প্রতিপাদন করে দেখেছিলাম, বলছিলাম যে ট্রাই করবা এগুলো মাথায় রাখার, প্রতিপাদনটা একটু মাথায় রাখলে বেটার হয়। যে আমাদের রম্বসের, আমার চিত্র ভালো হয় নাই, বাদ দাও। তো রম্বসের ধরো এই একটা কর্ণ, এই আরেকটা কর্ণ, D1 আর D2, ধরো এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে A B C D। তো ধরো AC, এটা হচ্ছে D1, ঠিক আছে, আর এটা হচ্ছে BD, এই হচ্ছে D2। এই হচ্ছে কয়টা কর্ণ দেওয়া আছে তোমাকে? রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে, ঠিক আছে? তো আমাদের রম্বসের ক্ষেত্রফল কি আসবে? ক্ষেত্রফল আসবে হচ্ছে হাফ D1 D2, ঠিক আছে? এরিয়া আসবে হচ্ছে এটা, হাফ D1 D2, এরিয়া মানে ক্ষেত্র। তো এটা কিভাবে বের করছিলাম তোমাদের কিন্তু বলছিলাম যে রম্বস যখন ছেদ করবে, সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। আর এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, লম্বালম্বি ভাবে ছেদ করে,
ঠিক আছে, তার মানে আমি যদি চিন্তা করি এটা ও বিন্দুতে ছেদ করছে, যে কথা কথা এসি ছিল d1, তাহলে ও এ এই যে এতটুকু, হ্যাঁ এই যে এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে d1/2, আর এটাও কি হবে d1/2, বুঝছো? আর এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ। আর এই যে বিডি কে আমি d2 ধরছিলাম, তাহলে যে জাস্ট ও ডি যদি চিন্তা করি তাহলে এটা হবে d2/2, আর ও বিটাও কি হবে d2/2। আর আবার বলতেছি এগুলো কিন্তু 90 ডিগ্রি করে। ঠিক আছে, এই কনসেপ্টটুকু জানলে দেখো আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। রম্বসের কোনো ম্যাথ আটকাবে না। এখানে কি বলা হয়, বলা হচ্ছে একটা রম্বসের একটা কোণ 10 মিটার এবং ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে। ভালো না? ক্ষেত্রফল বের করতে হয়, যেখানে আমাদের কোণ জানা থাকলে, দুইটা কোণ জানা থাকলে ক্ষেত্রফল বের করা যায়। ওইখানে আগে থেকে একটা কোণ আর একটা ক্ষেত্রফলই দিয়ে দিচ্ছে, ক্ষেত্রফলটাই দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে অপর কোণ কত, এটা তো কোনো ব্যাপার না, এটা তো কোনো ব্যাপার না। কিরকম, ও সরি, এই ইঁদুর তেলাপোকা যে দৌড়ায় মাঝে মাঝে। ওকে, তো আমরা রম্বসের ক্ষেত্রে আমরা কি জানি, রম্বসের ক্ষেত্রফল সংক্ষেপে লিখবা যে রম্বসের, আমি আর লিখলাম না। তো দেখো রম্বসের ক্ষেত্রফল আমরা জানি হাফ d1 আর d2, মানে একটা কোণ আর একটা কোণ দেওয়া থাকলে, দুইটা কোণ দেওয়া থাকলে তাদের গুণফলের অর্ধেক। তো ক্ষেত্রফল তো দিয়ে দিছে 120 বর্গ, এককটা খেয়াল রাখো মিটার বর্গ মিটার। তাহলে হাফ, একটা কোণ 10 আর একটা কোণ এই যে বের করতে হবে d2। তাহলে সিম্পল, তাহলে 2 এসে এখানে গুণ হবে আর 10 এসে এখানে ভাগ হবে, এই হচ্ছে d2। তাহলে কত হয় দেখো, তাহলে এটা কত হয় 120 × 2 / 10, এটা হয় 24। তাহলে আমরা বের করলাম যে অপর কোণ d2 যেটা, সেটা হচ্ছে আমাদের 24 মিটার। আমি সংক্ষেপে করছি, তোমরা একটু লিখবা যে একটা রম্বসের ক্ষেত্রফল একটা কোণ d1 আর একটা d2 হলে ক্ষেত্রফল হচ্ছে হাফ d1 d2, এখানে লিখবো যে বর্গ একক। আমি সংক্ষেপে করে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে অনেকে আবার এটাতে একটু প্যারা খেতে পারো, পরিসীমার ক্ষেত্রে একটু প্যারা খেতে পারো, যে রম্বসের পরিসীমাটা বের করতে হবে। পরিসীমা, রম্বসের পরিসীমা বের করতে, পরিসীমা মানে চারটা বাহুকে যোগ করতে হবে। তো রম্বসের তো আবার সবগুলো বাহু সমান, একটা বাহু জানতে পারলেই হবে, তাই না? ওকে, এখন তুমি তো রম্বসের খালি এই যে এই বাহু জানো আর এই বাহু জানো, তো কর্ণগুলো তো অসমান, তাই না? একটা দেখো আসছে 10 আর একটা আসছে 24। তো ধরে নাও আমি নামকরণ করব, এখন লিখবো যে ধরে আমাদের রম্বসটা হচ্ছে যে এ বি সি ডি, ওরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আমি কি বলছি, এটা কিন্তু লম্বলম্বী ভাবে ছেদ করে, চারটা সমকোণ উৎপন্ন হয়। ঠিক আছে, চারটা কি হয়, সমকোণ উৎপন্ন হয়। ওকে, তাহলে তুমি এখানে পরিচয় দিয়ে দাও, যে ধরে নিচ্ছি এবি যেটা, সরি বাহু না, আমাদের একটা কোণ যেটা ধরো এসি, এসির মান হচ্ছে, এসিটা মনে হয় বড় আসছে তাই না, বড় আসলে এটা 24, আর বিডিটা মনে হয় ছোট আসছে, তাহলে বিডিটাকে তুমি ধরতে পারো গিয়ে 10 মিটার। ঠিক আছে, 24 মিটার আর 10 মিটার। আর ওরা হচ্ছে লিখবা যে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ও বিন্দুতে কি হয় বলতো, সমদ্বিখণ্ডিত হয়। ও বিন্দুতে যেহেতু সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এখন দেখো মজার জিনিস, আমরা কিন্তু তাহলে জানি ও এ আর ও সি এর মান অর্ধেক হয়ে যাবে, মানে ও এই যে পুরো এসি মান যদি 24 হয়, তাহলে এটা 12 এটা 12, তাই না? এখানে লিখবো ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে দেখো আমি লিখতে পারি যে ও এ ইকুয়াল টু হবে ও সি ইকুয়াল টু কি হবে 24 এর অর্ধেক মানে 12। আরটা হচ্ছে তাহলে কি হবে দেখো তো, এই যে ও বি আর ওডি, ও বি আর ওডি সেটা কি হবে দেখো তো, এই 10 এর অর্ধেক, তাই না? এটা 10 এর অর্ধেক মানে 5 মিটার, তাই না? এটা হচ্ছে 5 মিটার। দেখো আমি কেন এটা ভেঙে ভেঙে লিখতেছি, আমার হচ্ছে পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে আমাকে রম্বসে এই বাহু জানতে হবে, একটা বাহু আর একটা বাহু জানলে এবার হয়ে যায়, রম্বসের প্রত্যেকটা বাহু সমান। তো এই যে এ জানতে হবে, এটা এ এটা এ এটা এ এটা এ। তুমি একটু মানে ভালো করে খালি খেয়াল করো, আমি মনে হয় আজকে কয়েকটা ক্লাস নিছি, তো মুখ দিয়ে মানে কথা কন্ট্রোল হচ্ছে না, মানে কি বলতেছে কি বলতেছি। তুমি একটু ভালো করে যদি খেয়াল করো, এই কারণে অসুস্থ হইতে হয় না, অসুস্থ হইলে হয় কি পরে অনেক চাপ হয়। আচ্ছা, একটু ভালো করে যদি খেয়াল করো যে কি বলছিলাম, এরা লম্বালম্বি ভাবে ছেদ করছে, তার মানে এতটুকু কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তুমি যে কোনোটা নাও, ধরো যে না ভাই এটা ভালো লাগতেছে না, তুমি এটা নাও, বি ও সি নাও, এটা একটা দেখো যে সমকোণী ত্রিভুজ। তোমার মন চাইলে যে এটা নাও, তোমার মন চাইলে এটা নাও, যে কোনো একটা নাও। খেয়াল করো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই যে দেখো ওই যে ও এ লিখে রাখছো, ও এ কত হয়েছে দেখো 12। তারপরে খেয়াল করো ও বি লিখে রাখছো, ও বি কত হচ্ছে 5। এইখানে 90 ডিগ্রি কোণ সমকোণী ত্রিভুজ না,
তাহলে কি এই এ বি মানে স্মল এর মানটা কি পিথাগোরাস দিয়ে তুমি বের করতে পারবে না? তাহলে দেখো যে ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজ হতে কি লেখা যায়? এটা 90 ডিগ্রির অপোজিট বাহুকে আমরা বলি অতিভুজ, মানে এ বি স্কয়ার। এটা কি হবে আমাদের 12 স্কয়ার, তাকাবোই না অঙ্কের দিকে, তাকাবোই না। 12 স্কয়ার 5 স্কয়ার, এ বি কে আমরা লিখছিলাম স্মল এ স্কয়ার। 12 স্কয়ার মানে 144, এটা মানে 25। তোমরা ক্যালকুলেট করে দেখো, এটা মানে 13 পাবো। আস্তে আস্তে করো পিথাগোরাসের সাহায্যে, আস্তে আস্তে করো। 5 12 13 গেল তো পিথাগোরাসের নাম্বার। ডাইরেক্ট লিখছি। কেউ যদি এখন আমাকে পার্সোনাল নক দিয়ে বলো হ্যাঁ ক্যালকুলেশন তো দেখান না, বকা দেব। 9 10 এর পর এখন ক্যালকুলেশন দেখালাম না লাগে। আচ্ছা যাও আস্তে আস্তে করি। তো এইটা তুমি যদি ক্যালকুলেটর করো, এটা পাবো হচ্ছে 169। তাহলে তুমি এখন বর্গমূল করলে পেয়ে যাবে হচ্ছে 13। ঠিক আছে, আর একটা হচ্ছে কি মিটার। তাহলে দেখো আমাদের রম্বসের আমরা একটা বাহু জানছি 13 মিটার, প্রত্যেকটা বাহু 13 মিটার করে হবে। তাহলে এখন বের করা হচ্ছে রম্বসের পরিসীমা। রম্বসের পরিসীমা, পরিসীমা মানে কি? চারটা বাহুর যোগফল মানে 4a, 4a এত মিটার। তাহলে 4 ইন্টু 13, 4 ইন্টু 13 মিটার। ঠিক আছে, 4 ইন্টু 13 মিটার, তো 52 মিটার। এই হচ্ছে আনসার। দেখো তো হচ্ছে কিনা, কমপ্লিকেটেড লাগছে কিনা খালি এটা একটু বলো। আচ্ছা, তো এরপর দেখো তোমাদের অনুশীলনের 8 নম্বর প্রশ্নটা। এটা তো করে দেওয়া লাগবে না, এটা তোমাদের নিজেদেরই পারা উচিত, তাও করে দিই। যে একটা সামান্তরিকের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ক্ষেত্রফল নাকি একটা বর্গের ক্ষেত্র, মানে বর্গের ক্ষেত্রের সমান মানে বর্গের ক্ষেত্রফলের সমান। এখন বলা হচ্ছে যে সামান্তরিকের ভূমি এত আর উচ্চতা এত। আরে আর কি লাগে? সামান্তরিকের ভূমি জানো, উচ্চতা জানো, তাহলে তুমি সামান্তরিকের ক্ষেত্রফল জানো, জানো না? জাস্ট ভূমি আর উচ্চতার গুণফল। আজকে তো লিখে শুরু করছিলাম, আগেও শিখেছিলাম প্রতিপাদন, আর আজকে তো তোমাদেরকে যে শুরুতেই লিখলাম যে সামান্তরিকের তুমি যদি ভূমি আর উচ্চতা জানো, এটা সামান্তরিকের ক্ষেত্রফল। তো এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তুমি যদি এটা জানো তাহলে হচ্ছে গিয়ে তুমি বর্গের ক্ষেত্রফলটা জানো। এখন কথা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করা হয়? বর্গের ক্ষেত্রফল হচ্ছে বর্গের একটা বাহু যদি a হয়, a স্কয়ারই হচ্ছে বর্গের ক্ষেত্রফল। আর তুমি তো এই যে সামান্তরিকের ক্ষেত্রফল তো বের করতে পারবা কিভাবে? এই যে ভূমি আর উচ্চতা গুণ করে 12 ইনটু 5। এই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু এই যে বর্গের একটা বাহু যদি a হয়, এই যে বর্গের ক্ষেত্রফল, এই যে বর্গের ক্ষেত্রফল আর এই যে সামান্তরিকের ক্ষেত্রফল সেম ধরা হবে। এখান থেকে তুমি কি a পেয়ে যাবা। a পেয়ে গেলে বর্গের কর্ণ মনে আছে? বর্গের কর্ণ মনে ছিল √2a। যদি ভুলে যাও কেউ, যে সকল পাপী বান্দারা ভুলে গেছো, বর্গ তো হচ্ছে কি আমাদের চারটা কোণ সমকোণ দিয়ে দিবা। তো এটা এ, এটা এ, এই হচ্ছে কর্ণ। পিথাগোরাস অ্যাপ্লাই করবা যে এটা, তাই না? এটা হবে √ওভার এই যে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। তো এটা সলভ করো, রুটের ভিতর দুইটা a স্কয়ার, তো রুট উঠে দিলে একটা √2 আর একটা √a আর স্কয়ার কাটাকাটি যে শুধু a। বুঝছো? এটা কি নিজেরা করতে পারবে না? নিজেদের পারা উচিত। তাও আমি একটু হালকার উপর ঝাপসা দেখাই দিছি, তাও একটু ভালো করে করে দিই এখন। তাহলে তুমি এখানে কি করবা, যে তুমি যেহেতু বলে দিচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের সমান, তো আগে সামান্তরিকের ভূমি আর উচ্চতা দেওয়া ছিল, ওইখান থেকে ক্ষেত্রফল বের করো। যে সামান্তরিকের কি দেওয়া আছে বলো তো? ভূমি, যেটা হচ্ছে বি, এটা হচ্ছে 125 মিটার। আর এই সামান্তরিকের আবার কি দেওয়া আছে বলো তো? উচ্চতা h, এটা দেওয়া আছে 5 মিটার। তাহলে তুমি ইজিলি সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাবা। সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাবা যে ভূমি ইনটু উচ্চতা। এটা হবে কি? এত বর্গ একক। তুমি কেমন সূত্র লিখছো? সূত্র লিখছো জন্য বর্গ একক। মান বসানোর সময় যে মান বসেছো ওই বর্গ, ওই মানটা একক, মানে বর্গ মিটার। তো বি এর মান হচ্ছে 125, উচ্চতার মান হচ্ছে শুধু 5, এত বর্গ মিটার। ঠিক আছে, এটা দেখো কত আসে। ওয়েট, আমি কি ভিডিও চালু করছি? হ্যাঁ, ভুলে যাই মাঝে মাঝে। 6 to 5 আসছে। ঠিক আছে, এখন এইটাকে বলা হয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ইকুয়াল টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, লিখলাম। এখন আমাকে যেহেতু বর্গের কর্ণ বের করতে হবে, বর্গের লাগবে, বাহুটাও লাগবে। এখন বর্গের ক্ষেত্রফল যেহেতু এটা, তো তুমি এখন লিখবে যে ধরি বর্গের
বাহু, একটি বাহু, ঠিক আছে, এটাকে ধরলাম এ। যেহেতু এটা কি বর্গ মিটারে আসছে, তাহলে এটা মিটারে লিখবো আমরা। তাহলে এখন তুমি লিখবা যে প্রশ্ন মতে এই যে বর্গের যে ক্ষেত্রফল a স্কয়ার ইকুয়াল টু আর কেউ না, সামান্তরিকের ক্ষেত্রফলটা 625। তাহলে শুধু a মানে কি বলতো, √625, প্লাস মাইনাস নিব না, কারণ আমরা তো বাহু বের করতেছি, বাহুর মান তো নেগেটিভ হয় না, তাই না? তো √625 করলে পাবা শুধু 25 এত মিটার। তো এইটাও তোমার অ্যান্সার না, তোমার অ্যান্সার হচ্ছে কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তো বর্গের কর্ণ লিখবো যে, সুতরাং বর্গের কর্ণ এটা হবে হচ্ছে আমাদের √2 ইনটু a একক। এখন √2 এর মান হচ্ছে 25, তাহলে একটু আগে পরে লিখলে এভাবে লেখা যাবে 25√2 মিটার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। একদম সহজ না? একদম একটু সহজ। এটা তো তোমাদের কেস টেবিল দেওয়া। এখন দেখো রম্বসের আর একটা আমরা উদাহরণের একটা অঙ্ক করলাম, অনুশীলনের একটা অঙ্ক করি রম্বসের 10 নম্বর অঙ্কটা, অনুশীলনের 10 নম্বর অঙ্কটা। ঠিক আছে, দেখি সলিউশন। যে একটা রম্বসের পরিসীমা, ওয়াও, পরিসীমা, তার মানে রম্বসের একটা বাহু যদি a হয়, তাহলে চারটা বাহু মিলে হচ্ছে 180। তার মানে আমরা একটা বাহু অলরেডি জেনে ফেলছি 180/4, বুঝছো? 180/4 যা আসে আসে, ঠিক আছে, এটা হচ্ছে 45। তাহলে আমরা অলরেডি জানি রম্বসের একটা বাহু হচ্ছে 45 সেন্টিমিটার। তারা ডাটা দিচ্ছে পরিসীমা, আর আমাদের মাথায় খেলতেছে একটা বাহু হচ্ছে 45 সেন্টিমিটার। এটা ইম্পর্টেন্ট। এখন বলা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 54 হোক, এটা কি ধরো d1 দিবা 54, অপর কর্ণকে খুঁজে বের করতে হবে। ওকে, ঠিক হ্যাঁ। আচ্ছা, তো d1 জানি, d2 কে খুঁজে বের করতে হবে। d2 জানলে আবার কি ক্ষেত্রফল বের করতে পারবো না? আমরা যদি রম্বসের দুইটা কর্ণ জানি, তাহলে হাফ ইন্টু d1 ইন্টু d2। তো আগে d2 কে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো কি করা যায়? তো অফিশিয়ালি যেভাবে করবা, যে দেওয়া আছে পরিসীমা কার পরিসীমা, রম্বসের, তাই না, 180 সেন্টিমিটার। যে ধরি একটি বাহু, এটা হচ্ছে a সেন্টিমিটার। তাহলে পরিসীমা মানে কি, চারটা বাহু, প্রত্যেকটা বাহুর যোগফল, তো আছেই চারটা বাহু, তাহলে 4a হচ্ছে 180। আমি এখানে একটু শর্ট ডাইরেক্ট করলাম, হ্যাঁ, ওই যে এই হিসাবটা ডাইরেক্ট লিখে দিলাম যে এটা হচ্ছে 45 সেন্টিমিটার। তো চিত্র আঁকো, হ্যাঁ, না চিত্র না আঁকলে তুমি বুঝবা না। আমি নিজে বুঝি না চিত্র না আঁকলে, সত্যি কথা, নিজে এখনই বুঝো না, এখনো বুঝি না, বুঝছো? আমার ব্রেনটা একটু কম কাজ করে আবার। তো দেখো, এই হচ্ছে আমাদের একটা কর্ণ, এই হচ্ছে আরেকটা কর্ণ। ওকে, তো আমরা প্রত্যেকটা বাহু জানি 45 করে। এই দেখো, এ জানি 45, প্রত্যেকটা বাহু জানি। এখন তুমি এটার নাম দাও, যে এ বি সি ডি লিখবা, যে ধরি এ বি সি ডি একটি রম্বস, ঠিক আছে? তো তোমাকে তো একটা কর্ণ দিয়ে দিয়েছে ক্ষুদ্রতম, ধরো যে ক্ষুদ্রতম হচ্ছে বিডি, যে একটি কর্ণ বা ক্ষুদ্রতম কর্ণ বিডি, যেটাকে তুমি হয়তো বিডি কে কত লিখবা, 54, ঠিক আছে? তো অপর কর্ণকে আমরা তাহলে লিখতেছি হচ্ছে এসি। এই এসিটা হচ্ছে জানি না, এসিটা জানি না। এখন রম্বসের ক্ষেত্রে এই যে কর্ণদ্বয় যেখানে ছেদ করে, রম্বসগুলা কি হয়ে যায়, কর্ণগুলা কি হয়ে যায়, দুই ভাগ হয়ে যায়, সমদ্বিখণ্ডিত হয়ে যায়, আর এখানে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন হয়। তাহলে এখন যে আমরা তো বলছি যে একটা কর্ণ হচ্ছে বিডি আর একটা কর্ণ হচ্ছে এসি। দেখো যে যারা ও বিন্দুতে ছেদ করে, তুমি এখন কি বলে দিবা জানো? তুমি এখনই ঠাস করে বলে দিবা যে ও বিন্দুতে যেহেতু ছেদ করে ফেলছে, তাহলে আমরা দেখো কি লিখতে পারি, ও এ। আমাকে কি বের করতে হবে, এসি, তাই না? খেয়াল করে দেখো, আমি যদি সামহাও ও এ কে খুঁজে বের করে ফেলি, দোষে তো কিছু নাই, কারণ কি এইটার এটা একই, দেন এটা ডাবল হয়ে যাবে এসি, কারণ কি এসির অর্ধেক ও এ, তাই না?
তাহলে ছেদ করে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এখানে এখন লিখে দিই যে ও এ ইকুয়াল টু হচ্ছে ও সি, এবং যে ও বি ইকুয়ালস টু হচ্ছে ওডি। তো এই যে বিডি কে তুমি লিখছো যে 54, তাহলে তুমি আমাকে বলো যে এইটা 54, এটা যেহেতু মাঝখানে মিডল পয়েন্ট, তাহলে এতটুকুর মান কত, ওবি এর মান কত হবে দেখো তো। তুমি কিন্তু এখন লিখতে পারো যে সুতরাং ওবি ইকুয়াল টু হবে হচ্ছে 54 এরও অর্ধেক, যেটাকে তুমি কি লিখতে পারো বলো তো, 27 দুগুণ 54, 27। এই যে দেখো তোমার তো কাহিনী শেষ। এইটা দেখো আমরা তো জানি এটা সমকোণী ত্রিভুজ, একটা বাহু 45, এটা দেখো 27 লিখছো, এইটা কি তুমি বের করতে পারবে না পিথাগোরাস খাটায়? এটাই লিখবা যে ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজ হতে, সমকোণী ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, এই যে এ বি স্কয়ার ইকুয়াল টু ও বি স্কয়ার ও এ স্কয়ার, ও এ স্কয়ার। ওকে, এখন দেখো খেয়াল করো এ বি এর মান হচ্ছে 45, তাহলে 45 এর স্কয়ার, ও বি এই দেখো ও বি মান তুমি লিখছো যে 27, আর ও এ জানো না, তাহলে দেখো তো শুধু ও এ স্কয়ার কি লেখা যাবে, এটা লেখা যাবে 45 এর স্কয়ার মাইনাস 27 এর স্কয়ার, তাহলে শুধুমাত্র ও এ রাখা যাবে, এটাকে বর্গমূল করতে হবে 45 এর স্কয়ার মাইনাস 27 এর স্কয়ার। ডাইরেক্ট ক্যালকুলেটর মারো, সমস্যা নেই, ক্যালকুলেটর থেকে ডাইরেক্ট কি লেখা যায়, 45 এর স্কয়ার মাইনাস 27 এর স্কয়ার, এটা আসে 36, ও এ আসে হচ্ছে 36, এটুকু আসে 36, তুমি বলো তাহলে এসি কি হবে, এটা ডাবল। তাহলে দেখো সুতরাং অপর কোণ এসি হবে হচ্ছে 2 ও এ, তাহলে 2 ইনটু 36, এটা তো মানে সেন্টিমিটারে ছিল তাই না, না মিটারে ছিল, সেন্টিমিটার, তাহলে এখানে একক লিখতে হবে, এটা সেন্টিমিটারে আসছে, এটাও সেন্টিমিটারে। 36 দুগুণ কত হয় বলো, 36 দুগুণ কত হয়, যা হয় সেটাই, ঠিক আছে 72। আর ক্ষেত্রফলটা বের করতে পারবো না এখন, এখানেও দেখা দিই যে রম্বসের ক্ষেত্রফল, হাফ ইনটু, এখানে তো আমরা d1 d2 লিখি নাই, আমরা লিখছি একটা কর্ণ হচ্ছে, একটা কর্ণ লিখছি বিডি আর একটা লিখছি এসি, হাফ ইনটু বিডি ইনটু এসি, ঠিক আছে। তাহলে এই যে দেখো বিডি এর মানটা বসাই দিবা, এই যে বিডি 54 আর আরটা আছে 72, এত বর্গ সেমি, ঠিক আছে। এটা যা আসে এটা হচ্ছে তোমাদের অ্যানসার, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন দেখো আমরা তোমাদের লাস্ট পর্যায়ে চলে আসতেছি, এখন আমরা ট্রাপিজিয়াম রিলেটেড ম্যাথটা দেখে নেব। উদাহরণ 14 খুব ইম্পর্টেন্ট, বুঝছো, খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে ট্রাপিজিয়ামটা তোমার তো একটু মনে করাই দিই, ট্রাপিজিয়াম হচ্ছে কি রকম বলতো, এটা হচ্ছে এমন একটা চতুর্ভুজ যেখানে দুইটা সমান্তরাল বাহু থাকবে বাট অসমান, ঠিক আছে। ধরো এই যে এটা সমান্তরাল বাট সমান সমান দেখাচ্ছে, বাট এটা অসমান হইতে হবে, ঠিক আছে, অসমান হইতে পারে। তো এটা কিন্তু একদমই যে বরাবর মানে আবার অসমানের, দেখো এটা যে মনে হচ্ছে না একদম মিডলে লিখছি, এটা যে মিডল হইতে হবে এমন কোনো কথা নাই, বুঝছো। এটা এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, ঠিক আছে, যেভাবে ইচ্ছা, মেইনলি সমান্তরাল হবে, এটা সমান্তরাল হবে। হ্যাঁ, এখন বলবো না যে ভাইয়া দেখেন এই যে এটা সমান্তরাল, দেখেন এই যে এটা কিন্তু সমান্তরাল না, এই রেখা কিন্তু সমান্তরাল না, সমান্তরাল হবে হচ্ছে যে এরকম মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 অথবা 180 ডিগ্রি হইতে হয়, তোমরা অ্যাঙ্গেল বললে বুঝবা না আর কি, সমস্যা নেই, ঠিক আছে। তো এখন যেখানেই থাকুক সমস্যা নাই, তো তোমাকে এই সমান্তরাল দুটো বাহু আর অসমান দুটো বাহু দেওয়া থাকবে, তো তুমি খালি এই এদের মান জানবা যে একটা মান এ, একটা মান কি বলতো এ, আর একটা দৈর্ঘ্য হচ্ছে বি। তো এ আর বি তুমি খালি এখন জানো এদের মধ্যবর্তী দূরত্বটা, এই যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে এটা, বুঝছো, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, এই দূরত্ব কিন্তু এখানে দেওয়া থাকতে পারে, এখানে দেওয়া, যে এখানে মন চায় এখানেও দেওয়া থাকতে পারে, যে এখানে মন চায় এখানেও দেওয়া থাকতে পারে, একদম মাঝখানে, জাস্ট ওদের একটা থেকে আরেকটার উপর লম্ব টানবো, ঠিক আছে। এই হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা, তুমি একটুকু জানো, এটা হচ্ছে এইচ।
তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এখন কথা হচ্ছে ট্রাপিজিয়াম এখনো হয় না, এটা তো একটা চতুর্ভুজ হতে হবে, তাহলে কি যে এই একটা বাহু আর একটা বাহু, এই হচ্ছে ওভারঅল ট্রাপিজিয়ামটা। তো এর ক্ষেত্রফলটা এই যে এই এরিয়াটা হচ্ছে কি আসে তোমাদের কিন্তু প্রতিপাদন করে দেখাইছিলাম, আর বলছিলাম যে এভাবে মনে রাখবা যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য বলতে যে সমান্তরাল যে দুইটা অসমান বাহু দেওয়া এদের গড় নিবা, গড় বলতে a+b/2, যে গড় নিলা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ বলতে এটা চিন্তা করতে বলছিলাম দূরত্বটা, এই হচ্ছে h। এই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। বই আর কি এভাবে লেখা হাফ a+b × h, একই কথা। a+b কি একটু এই পাশে লিখছে, একই কথা, এটা একই কথা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো উদাহরণ 14 দেখো, তোমাকে হচ্ছে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। হ্যাঁ, তোমাকে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। তো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে দেখো 91 আর 51, খুবই সুন্দর। সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য আমরা জানি, অর্থাৎ এই যে এর মান জানি আর বির মান জানি, খুবই সুন্দর কথা, ঠিক আছে, ওকে। এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য এটা, এই যে দেখো এখানে কাহিনী, সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সময় আমরা কিন্তু এই বাহুকে তোয়াক্কা করি নাই, পাত্তাই দেই নাই, চরম লেভেলের ইগনোর করছি, অ্যাজ ইফ এদের মান আমাদের লাগবেই না, আসলেই লাগে না। আমাদের মেনলি লাগবে উচ্চতা দেওয়া থাকলে আমরা এই যে সূত্র হাফ a+b × h, টা লাগবে, এটা দিয়ে আমরা করে ফেলতে পারবো অঙ্ক। বাট শিখলাম একটা, বাট অঙ্কের মধ্যে উদাহরণে দেখো তোমাকে উচ্চতা দেয় নাই, তোমাকে অপর দুই বাহু দিয়ে দিচ্ছে। হোয়ার ইজ উচ্চতা কোথায়? তো লাস্টে লিখছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। কথা হচ্ছে ক্ষেত্রফল তো লিখতে পারবো, যে হাফ, এই যে সমান্তরাল যে দুইটা বাহু দিচ্ছে, ধরো কথা এটা a এটা b, এই দুটা লাগবে, বাট উচ্চতা দেয় নাই। উচ্চতা না দিয়ে দুইটা ফাউল জিনিস দিয়েছে, ফাউল না, আমি একটু এভাবে বলতেছি জাস্ট মজা করার জন্য, এমন দুইটা জিনিস দিচ্ছে যেটা দিয়ে আমরা সূত্র মধ্যে শিখিই নাই, বাট তাও তোমাকে এখন এটা সলভ করতে হবে। উচ্চতা দেওয়া থাকলে তো কোনো ব্যাপারই না। তো এখন আমরা এটা কিভাবে করতে পারি? তো দেখো, আমরা যা দেওয়া আছে সে অনুসারে একটা চিত্র আঁকি। দেখো মোটামুটি এরকমই হচ্ছে, হয় একটা ট্রাপিজিয়াম, তাই না? দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল, ঠিক আছে, এই বাহু সমান্তরাল, অসমান। দেখো এটার যে দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য বেশি, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। তো যা দেওয়া আছে আমরা একটু ডাটাগুলো উঠাই। তো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 91 আর 51। তো ছোটটাকে তাহলে 51 দিই, নাম দিই এ বি সি ডি হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। তো এখানে তুমি উঠাইতে পারো ডাটা, যে এ বি হচ্ছে 51 আর এই যে সিডিটা, হ্যাঁ, এটা হচ্ছে 91 সেন্টিমিটার। তো কি করা যায় বলো? কিছু না কিছু একটা করে আমাকে কি করতে হবে? উচ্চতা বের করতে হবে। তোমাকে আর কি কি ইনফরমেশন দেওয়া, আর একটা হচ্ছে কি অপর বাহু, একটা হচ্ছে 37 আর একটা হচ্ছে 13। তো ধরো তুমি এটা লিখলা 37, এগুলো নিয়ে প্যারা নেই যে কোনটাকে কি লিখবা, এটা কি লিখবা না এটা লিখবা, তোমার উদাহরণে যদি আমারটা ওলট পালট হয় কোনো প্যারা নাই, ফাইনাল অ্যান্সার একই আসবে। ফাইনাল অ্যান্সার মানে ক্ষেত্রফলটা একই আসবে, ঠিক আছে, ওইটা হলেই তো অ্যান্সার, তাই না? অঙ্ক আমি কিভাবে করি এটা আমার দেখার বিষয়। আর এটাকে তুমি লিখতে পারো কি 13 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন দেখো আমরা কি করতে পারি। আমাদের দুনিয়া উল্টায় চাক ভাই, আমাদের এখন লাগবে হচ্ছে এইচ মানে কি বোঝানো হচ্ছে? এইচ মানে আমি বুঝাইতে চাচ্ছি আমার এখন এই জিনিসটা লাগবে, এই যে এইটা লাগবে। এইটা না হলে আমি এখন কান্নাকাটিও করবো দরকার হলে, বুঝছো? এখন হচ্ছে আমার এই জিনিসটা লাগবে। আর এই জিনিসটা দেখো, এখানে থাকলো এইচ, এখানে থাকলো এইচ, এখানে থাকলো এইচ, এখানে থাকলো এইচ। একটু দেখো, আমি একটা কাজ করবো, আমি এখানে দুইটা এইচ আঁকবো, একটা এইচ এখানে আর একটা এইচ ওইখানে। এখন কথা হচ্ছে ভাই আপনি এই কাজটা কেন করলেন? একটু ওয়েট। এই হচ্ছে 13 সেন্টিমিটার, একটু ওয়েট, খেয়াল করো। আমি যদি এখন এই শীর্ষ থেকে যখন এখানে লম্ব টানছি, আর শীর্ষ থেকে এখানে যখন লম্ব টানছি, এই যে এরা এখানে একটা ছেদ করলো, ধরো এবিসি আর এবিসিডি, তাহলে এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। তাহলে দেখো আপাতত এ বি ই এফ এটা কিন্তু একটা আয়ত, কারণ দেখো এই বাহু এটা তো এটা ডেফিনিটলি সমান, তাই না? এটা তো সমান। ওকে, কথা হচ্ছে এটা দিয়ে আমার কাজ কি? দেখো কাজটা হচ্ছে কি, আমার এটা জানতে হবে, যেভাবে হোক এটা জানতে হবে। বাট কিভাবে জানা যেতে পারে? আমরা এই যে এখানে দুইটা ত্রিভুজ তৈরি করলাম না, এই ত্রিভুজের সাহায্যে জেনে ফেলবো। তুমি যে কোনো একটা ত্রিভুজের সাহায্যে যদি ভূমিকে বের করে ফেলতে পারো, সাপোজ ধর আমার এখন এটা লাগবে, তাই না? এটি তো এইচ। তুমি যদি কথা এই ডাটাটা আমাকে বের করে দিতে পারো, যে ভাইয়া নেন, আপনাকে গিফট দিলাম, যে এটার মান হচ্ছে এই 2 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, আমি তো খুব খুশি হয়ে যাব। কেন? কারণ দেখো লম্ব টানছি তো, এটা তো পিথাগোরাসের অতিভুজ, তাই না? এই যে এই সমকোণী এটা অতিভুজ, তুমি আমাকে এটা গিফট করছো, এটা পিথাগোরাস আমাকে গিফট করে আমাকে
এই উচ্চতা দিয়ে দিবে। দুনিয়াটাই গিফটের, পিথাগোরাস আর তোমার। আচ্ছা যাই হোক, অথবা তুমি আমাকে যদি এইখান থেকেও এটা বের করে দাও যে নেন ভাই আমি আপনাকে এইটা দিলাম, ওইটা না আমি আপনাকে এইটা দিলাম, তাও চলবে। কারণ এই যে এখানেও তো একটা সমগ্র ত্রিভুজ, তুমি এই যে এটা আমাকে গিফট করলা, পিথাগোরাসের উপপাদ্য জানি, অতিভুজ জানা আছে, তাহলে এটা আমি বের করে ফেলতে পারবো। বাট কথা হচ্ছে গিফটটা কিভাবে দিবা। তো এই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো যে হয় এই ত্রিভুজ বা এই ত্রিভুজ, হ্যাঁ এখানে একটু অফিসিয়াল কথা লিখবা যে এবিসিডি একটা ট্রাপিজিয়াম, এ থেকে লম্ব টানা হয়েছে, বি থেকে লম্ব টানা হয়েছে, প্রত্যেকটা বাহুর নাম দিবা যে এবি এর মান এত, বিসি এত, সিডি এত, ডিএ এত, ঠিক আছে। তো এগুলো হচ্ছে লম্ব, যে বি থেকে লম্ব টানা হয়েছে, এ থেকে লম্ব টানা হয়েছে। তো আমরা তাহলে ধরে নিলাম যে এটার মান এইচ, এটা এইচ হলে ডেফিনেটলি এটাও এইচ। এখন তুমি যে কোনো একটা ত্রিভুজের একটাকে এক্স ধরো, এটাকেও ধরতে পারো, এটাকেও ধরতে পারো। কথা হচ্ছে কেন ধরে লাভটা কি, ধরে লাভ আছে, ধরে লাভ আছে যে যেটাতে এক্স ধরলা, যেটা দেখো ত্রিভুজ, ধরো আমি এটাতে ধরে ফেলছি বিসিএফ হতে, বিসিএফ সমকোণী ত্রিভুজ হতে, কি ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ হতে দেখো আমি কি লিখতে পারি যে অতিভুজ স্কয়ার অর্থাৎ 13 এর স্কয়ার ইকুয়াল টু একা কি হবে h স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে আমি লিখতে পারি যে h স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 169, তাই না, যে ডানকে বামে লিখছি আর কি, তাই না, ডানকে আমি বামে লিখছি। আমার হাতের লেখা খুব খারাপ তোমরা জানোই। এখন দেখো এখানে কয়টা সমীকরণ লিখছি আমি, একটা, তাই না, এই যে এখানে একটাই সমীকরণ লিখছি আমি, এই যে এটা। এই সমীকরণের মধ্যে আমি মান জানি না কয়জনের, দুইজনের, এইচ আর এক্স। এইচ আমার কাঙ্ক্ষিত, এক্স আবার চলে আসছে, মানে আমি ধরছি। আবার একটা সমীকরণের দুইটা আননোন কিন্তু সলভ করা পসিবল না, একটা সমীকরণ থেকে দুইটা আননোনের মান বের করা যায় না, দুইটা সমীকরণ লাগবে। আরেকটা সমীকরণ কোথা থেকে আসবে জানো, আরেকটা সমীকরণ আসবে এই যে এই, আমি তো এই ত্রিভুজ নিয়ে কাজ করলাম, এই ত্রিভুজ নিয়ে এখন আলোচনা করতে পারি, এই ত্রিভুজ নিয়ে, বুঝছো। তাহলে আমার এখানে একটা সমীকরণ আর একটা সমীকরণ, তাহলে সলভ কোনো না কোনো ভাবে সলভ হবে, অপনয়ন প্রতিস্থাপন যা মাথায় আসে তুমি সলভ করলেই হবে। এখন তুমি আবার একটু এই ত্রিভুজ নিয়ে কাজ করো, তো তুমি বলতে পারো ভাই ওইটাকে এক্স ধরছি, চলেন চলেন আমরা এটাকে ওয়াই ধরি, না 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 ওয়াই ধরো না, তাহলে তোমার কি হবে আরেকটা চলক বেড়ে যাবে, ওয়াই ধরলে কি হয়ে যাবে আরেকটা চলক বেড়ে যাবে। এমনিতেই সমীকরণের অভাব, তার মধ্যে চলক যদি বাড়তি থাকে সমস্যা, ওইটা ওয়াই ছাড়া লেখা যায়, টেকনিক্যালি চিন্তা করো ওইটাকে ওয়াই ছাড়া লেখা যায়। কিভাবে ওয়াই ছাড়া লেখা যায়, শুধু ডি এর মান কি লেখা যায়, আমি তো এটাকে সিএফ কে এক্স ধরে ফেলছি, তাহলে ডি কে কি লেখা যায় বলো তো, দেখি তো কে কি চিন্তা করতে পারো। দেখো খুব সুন্দর জিনিসটা, খুব সুন্দর জিনিসটা কিভাবে লেখা যায় জানো, ডি কে, এই দেখো ডি কে আমরা এভাবে প্রকাশ করতে পারি, শুধুমাত্র আমার এটা লাগবে তাই না, শুধুমাত্র আমার এই যে এটুকু, খেয়াল করে দেখো এই এতটুকু হচ্ছে কত 91, খেয়াল করো এতটুকু হচ্ছে আমার 91, তাই না, যে আমি বড় করে লিখে রাখছি। আচ্ছা দেখো তো এই এ বির মান কত ছিল 51, এবি 51, তাহলে একটু ভালো করে তাকায় দেখো এতটুকু কি বলতো 51, এতটুকু কি 51, তাই না, কারণ এটা দেখো আমি তো লম্ব টানছি, তাহলে এটা একটা আয়ত হয়ে গেছে, তাহলে এটা ইকুয়ালস টু এটা। তাহলে দেখো তো টোটাল এই সিই কে কি লেখা যায়, দেখো এতটুকু এক্স, এতটুকু 51, টোটালটা আবার 91, খেয়াল করো টোটালটা 91, 91 থেকে আমি যদি এটুকু কাট করি তাহলে তো ডিই লেখা যায়। কি বললাম, টোটাল 91 থেকে আমি যদি এই যে এই জিনিসটুকুকে কাট করি তাহলে তো এটুকু, তাহলে দেখো তো এটাকে সুন্দর করে একটু এখানে লেখা যায় না, টোটালটা থেকে আমি এখন এই জিনিসটাকে কাট করব, এই জিনিসটা মানে দেখো 51 প্লাস এক্স, তাহলে আমি কতটুকু কাট করবো 51 প্লাস এক্স কাট করবো, ব্র্যাকেট দিবা 51 প্লাস এক্স কে কাট করা হচ্ছে, বুঝছো কিনা একটুকু, এই লেখাটুকু বুঝছো কিনা। 91 থেকে আমি 51 আর এক্স কি করলাম বিয়োগ করে দিলাম, বা তুমি ভেঙে ভেঙে বিয়োগ করতে পারো যে আমি প্রথমে 51 বিয়োগ করলাম দেন এক্স বিয়োগ করলাম, তাহলে এরকম পাবা যে 51 বিয়োগ করলাম মাইনাস এক্স বিয়োগ, এইটা ব্র্যাকেট উঠালে এটাই আসবে, একই কথা ভাই, যে যেটা লেখো, ঠিক আছে। তাহলে খেয়াল করছো ডি কে কত টেকনিক্যালি লেখা হয়েছে। এখন ডি কে যদি একটা লেখো তাহলে দেখো ত্রিভুজ এ ডি ই হতে, ত্রিভুজ এ ডি ই সমকোণী ত্রিভুজ হতে, এটাও কি বলতো, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ তাই না। এই সমকোণী ত্রিভুজের যে অতিভুজ এই যে 37 স্কয়ার ইকুয়াল টু একা কি হবে এই যে এইচ স্কয়ার প্লাস প্লাস হবে কি 91 মাইনাস 51 প্লাস 6, ওয়েট 91 মাইনাস, এটাকে তো আমি একটু সুন্দর করে লিখতেই পারি, খেয়াল করে দেখো এই যে এটা
তো 91 মাইনাস 51 মাইনাস x ব্র্যাকেট উঠালে, তো 91 থেকে 51 যদি বিয়োগ দাও, খেয়াল করি না আমি ওটাই লিখতে গেছিলাম, তাহলে ওইটা লিখলে বড় আসবে। তো তাহলে 91 মাইনাস 51 করলে আসে 40, তাহলে এটাকে লেখা যায় 40 মাইনাস x। বুঝছো, এই জিনিসটাকে সুন্দর করে লেখা যায় 40 মাইনাস x, তাহলে ওইটাই লিখবো। ঠিক আছে, তাহলে এই যে এটা ডি, তাই না, কি লিখছে, এই যে অতিভুজ স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এখন ডি মানে 40 মাইনাস x। ঠিক আছে, বুঝছো। এখন এই জায়গাটাতে কি করা যায়, কিছু করার দরকার নাই, তুমি এক কাজ করতে পারো, অনেক ভাবে সলভ করা যায়। এই যে অনেক কিছু করা যায়, আবার কিছু করতে নাও করতেছি। তুমি এক কাজ করো, তোমার তো h লাগবে, তুমি যদি সামহাও যদি আচ্ছা না থাক, তুমি সূত্র ভাঙো। এখান থেকে আমি আসলে বলতে চাচ্ছিলাম কি h স্কয়ারের মানটা বের করতে। h স্কয়ার কি লেখা যাবে, 169 মাইনাস x স্কয়ার। যেখানে যদি বসাই দিতে পারো h স্কয়ার মানে 169 মাইনাস x স্কয়ার, তাহলে পুরো সমীকরণে x ছাড়া আর কোনো চলক থাকতো না, তাহলে তুমি x এর মান পেয়ে যাবা। যেভাবে সলভ করো, যে ধরো আছে না ভাই আমি এখানে ভাঙো 37 স্কয়ার করলে কত আসে, 1369 ইকুয়াল টু h স্কয়ার প্লাস এটা দেখো তো কত আসে 40 স্কয়ার, মানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র যাবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab এরকম। বুঝছো, এটা a স্কয়ার করলে 1600 মাইনাস 2ab মাইনাস 2ab, তাহলে 80x প্লাস x স্কয়ার। এই যে দেখছো বর্গের সূত্র ফেললো সুন্দর হয়ে যায় কিভাবে, এই যে তুমি হয় এখান থেকে h স্কয়ার মান নিয়ে বসাই দিতে পারতা, অথবা তুমি একটু খেয়াল করে দেখো তোমার কাছে দেখো সুন্দর মতন এই যে ওকে, তো এই যে h স্কয়ার আর x স্কয়ার যে আসলো এই দুটার যোগফল, দেখো এই দুটার যোগফল তুমি জানো 169, তো এখানেও বসাই দিতে পারো, এখানেও তুমি এটা বসাই দিতে পারো। তাহলে দেখো 1369, এই দুটার যোগফল আমরা বসাবো 169 প্লাস 1600 মাইনাস 80x। বুঝে গেছে, তাহলে ওই পুরো মাইনাস 80x কে বাম পাশে নিয়ে আসি। ঠিক আছে, এটাকে কোন পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে শুধু 80x, এটা হয়ে যাবে শুধু 80x, এটা হয়ে যাবে শুধু 80x। আর এখানে দেখো 169 প্লাস 1600, 169 প্লাস 1600, 169 প্লাস 1600, আর এই যে 1369টা এখানে যে বিয়োগ হয়ে যাবে, তাহলে 1369, দেখো তো কত আসছে 1369, 169 প্লাস 1600 মাইনাস 1369, এটা আসছে 400, তাহলে 80x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 400, তাহলে 80 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 400 ডিভাইডেড বাই 80, তাহলে x এর মান আসে কি হচ্ছে 5। এগুলা কি মিটারে ছিল না সেন্টিমিটারে ছিল, সেন্টিমিটারে ছিল, এই যে x এর মান আসছে 5 তো সেন্টিমিটার। দেখছো, এখন কথা হচ্ছে ভাই x এর মান দিয়ে আমি কি করব, হ্যাঁ x এর মান দিয়ে তোমার কিছু করার নাই, তোমার লাগবে h, এই যে এটাকে তুমি 1 নং ইকুয়েশন লিখতে পারতা, এখন তুমি লেখো যে 1 হতে, আর এখানে যে মান বসাইছো না যে h স্কয়ার প্লাস x স্কয়ার মান এটা লিখে দিবা যে 1 হতে পাই, এগুলা লিখে দিতে হয়। ঠিক আছে, এগুলা লিখে দিবা, তাহলে এখন সুন্দর মতন তুমি লিখবা যে 1 হতে আমরা কি শিখছি যে h স্কয়ার প্লাস x স্কয়ার, x মানে 5 স্কয়ার ইকুয়াল টু এই যে h স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 169, তাহলে দেখো h স্কয়ার কি আসবে 169 মাইনাস 5 এর স্কয়ার, তাহলে h আসবে কি বলতো রুট ওভার 169 মাইনাস 25, এটা কত আসে জানো 12 আসে, 12, এটা কত আসে 12 আসে। বিশ্বাস না হলে ট্রাই করে দেখো 169 মাইনাস 25 রুট করে দেখো, এটাই অনেক কষ্টে তুমি এই হাইটটা পাইলা। এই h মনে আছে, এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত h, এই যে ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটা বাহুর মধ্যবর্তী দূরত্বটা, এখন যে তুমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবা, এখন পারতেছিল না। বুঝছো, এই যে বের করতে যে কত কি করলাম, এখন যে লিখবা যে সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে হাফ ওই যে সমান্তরাল দুইটা বাহুর যোগ হবে, আর এই হলো h। ইমোশনাল হয়ে যাওয়ার মতন একটা বিষয় যে অনেক কষ্টে এই h কে খুঁজে পাওয়া গেল, এখন তুমি মান বসাবা, a এর মান b এর মান কত ছিল দেখো তো, এই যে সমান্তরাল বাহুগুলো কত ছিল 51, আর টোটালটা হচ্ছে 91, 51 আর 91, তো 91 এগুলো আগে পরে দেখলে সমস্যা নাই। h এর মান কত আসছে, h এর মান আসছে হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা তুমি ফাইনালি ক্যালকুলেটরে বের করে দেখো।
তাহলে এই হচ্ছে হাফ ইন্টু 91 প্লাস 51, এটার সাথে গুণ হবে হচ্ছে গিয়ে 5, ফাইনাল আসছে 355 বর্গ সেন্টিমিটার। বুঝছো? ফাইনালি আসে গিয়ে 355 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বুঝছো তো যেখানে তোমাদের এইচ লাগতো, এই এইচ বের করার জন্য আমরা ওই সমকোণী ত্রিভুজের হেল্প নিচ্ছি, একটা ত্রিভুজের হেল্প নিচ্ছি, পরে আরেকটা ত্রিভুজের হেল্প নিচ্ছি। এইটা লেখা বুঝছো কিনা? এটা লেখা বুঝছো না? টোটালটা থেকে আমি এটা কাট করছি, এখানে আছে 51 আবার x, তো 51 প্লাস x বিয়োগ গেছে, তো ব্র্যাকেট টোটালে এটা আমি ওখানে আবার ভুল করে মনে হয় পুরোটা লিখে নিয়েছিলাম, পরে যে বিবেকে বাধা দিল যে না না অভিক লিখিস না। তোমরা অনুসন্ধানে এই যে 12 নম্বরটা দেখো, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেখো, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া, অপর দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া, দেখছো? উচ্চতা দেওয়া নাই, এটা অনুশীলনীর। এতক্ষণ করলাম উদাহরণেরটা, এটা হচ্ছে অনুশীলনীর। এখন কথা হচ্ছে যে দেখো ক্ষেত্রফল বের করো, তার মানে এই যে সেম প্রসেসে তোমাকে এখন হাইট এইচটাকে বের করতে হবে, এইচটা জানার পর তোমার এটা বের করা যাবে। আর সেম ভাবে একইভাবে এখন আমি আবার ইমোশনাল ব্ল্যাকমেল করব, যে এইটা যদি না দেখাইতে পারো এখন করে, তাহলে তো আমার পুরো ক্লাস নেওয়াটা ব্যর্থ। তো এটা সুন্দর মতন করে তোমরা দেখাই দিবা। তো এই ছিল গিয়ে তোমাদের 6.2 এর আজকের আলোচনা। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।